ফারার সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে তার শখের পুরুষ। আজ তার খুশি হওয়ার কথা ছিল। যে মুহূর্তের অপেক্ষা বোবা ফুল এত বছর ধরে করে এসেছে, আজ সেটা নিজে থেকে এসে তার কাছে ধরা দিয়েছে। কিন্তু কোনো এক অযাচিত কারণে, চেনা হয়ে অচেনা কোনো এক দ্বিধায় সে খুশি হতে পারছে না। ছায়ার মুখ তুলে চাইল তার সম্মুখে আসনরত বাকহীন, শব্দহীন নির্বাক বধূ সাজে সজ্জিত রমণীর দিকে। মেয়েটা এখন তার অর্ধাঙ্গিনী, ভাগ্যের কি নিখুঁত খেলা। নিজের অগোছালো জীবনের সঙ্গে বাঁধবে না বলে যে নারীকে একসময় প্রত্যাখ্যান করেছিল, সে আজ সেই নারীর জন্যই দ্বিতীয়বার কবুল পড়ল সায়র। তার কণ্ঠে আজ কোনো কৃত্রিম গাম্ভীর্য নেই, আছে কেবল হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত এক গভীর আরতি। সায়র ফারার চোখের দিকে তাকিয়ে বলল, ফারা, তাক আমার দিকে। জানি তোর মনে হচ্ছে আমি তোকে করুণা করে বিয়ে করছি। তুই ভাবছিস আজ দিলের কথায় আমি তোকে নিজের গলায় মালা বানালাম, তাই না? ফারার নেত্রপল্লব কিঞ্চিত কেঁপে উঠল, কিন্তু সে দৃষ্টি সরালো না। স্মৃতির ক্যানভাসে ভেসে উঠল অপরাহ্নের সকল ঘটনা, ফ্ল্যাশব্যাক। দিল। সায়রের কণ্ঠস্বর আজ অত্যন্ত ভারী, যেন প্রতিটি শব্দ তার বুকের পাথর হয়ে জমে থাকা অভিমান আর অপরাধবোধের দেয়ালে ধাক্কা খেয়ে বেরিয়ে আসছে। সে ধীরলয়ে ঘুরে দাঁড়ালো। যে বোনকে সে একদিন নিজের হাতে আঘাত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ সেই বোনের সামনে দাঁড়ানোর শক্তিটুকুও যেন সে হারিয়ে ফেলেছে। সায়র আর নিজেকে ধরে রাখতে পারল না। তার দু চোখ বেয়ে অবিরত তপ্ত অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আর্য ভাইয়ের এই বিধ্বস্ত রূপ অবলোকন করে তার অধরে একচিলতে বিষণ্ণ হাসি রেখা ফুটিয়ে তুলল। সেই হাসিতে আজ আর কোনো অভিযোগ নেই, যা আছে তা কেবল এক নিগুড় প্রশান্তি। ধীরপদে সায়রের দিকে দুকদম এগিয়ে যায় সে। সায়রের কম্পিত হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ছোটবেলার ন্যায় আদরে স্বরে বলে, অনেকদিন তোমাকে ডাকেনি ভাইয়া, তাই না? আর জোরে একটি বাক্য সায়রের হৃদয়ের সবটুকু বাঁধ ভেঙে দিল। সায়র ডুকরে কেঁদে উঠে নিজের মাথাটি বোনের কাঁধে সঁপে দিল। আজ সব হিসাব চুকে গেছে। আজ আর কোনো ঘৃণা নেই, নেই কোনো দূরত্ব। আই এম সরি দিল। সেদিন আমি তোকে বিশ্বাস করিনি। আমি সত্যিই অনেক খারাপ। নিজের বোনের পবিত্রতার চেয়ে মানুষের কথাকে বড় করে দেখেছিলাম আমি। আমাকে ক্ষমা করিস না বনু, তোর ভাইয়া ক্ষমার অযোগ্য। ভাইয়ের মর্মবেধী আর্তনাদে আর্যর বুকের ভেতরটা হু হু করে উঠল। নয়নের কোণে জমাট বাঁধা অবাধ্য লোনা জলটুকুকে আটকানোর প্রয়াসে বার কয়েক পলক ফেলল সে। দীর্ঘ বছরের অভিমান আজ বরফের মতো গলে যাচ্ছে, কিন্তু সে চায় না তার দুর্বলতা সায়রের প্রায়শ্চিত্তের পথে বাধা হয়ে দাঁড়াক। কিন্তু আজ যেন নিয়ন্ত্রিত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ হারাতে মরিয়া হয়ে উঠেছে। এক ফোঁটা অশ্রুকণা সকল বাধা ভেদ করে গড়িয়ে পড়ল সায়রের অভিমানী বোনের চোখ থেকে। হাহাকার বিচারিত কণ্ঠে বলল আর্য, সেদিন বাবা মা আমাকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখছিল ভাইয়া। মা আমাকে মেরেছিল, বাবা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি ভুল করেছিলাম, অমান্য করব না। ভালোবাসার নামে এক ভুল মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে মস্ত বড় পাপ করেছিলাম আমি। বিশ্বাস করে ভুল করেছিলাম আমি, তাই আমার বাবা মায়ের উপর কোনো অভিযোগ ছিল না। বিশ্বাস করো, সেদিন কারো কথায় আমার এত কষ্ট হয়েছিল যতটা না তোমার অবিশ্বাস করা হয়েছিল। আমার খুব কষ্ট হচ্ছিল ভাইয়া, তোমার মুখে আমার জন্য ঘৃণিত বাক্য শুনে। আর্য একটু থামল, তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছে, যেন দীর্ঘ বছরের অবরুদ্ধ আর্তনাদ আজ বাদ মানছে না। সে সায়রের হাত দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরে পুনরায় বলতে শুরু করলো, সবাই যখন আমার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করছিল, আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়েছিলাম। ভেবেছিলাম আমার ভাইয়াটা তো জানে আমি কেমন, যে ভাইয়া আমার একটু মাথা ব্যথা হলে পুরো বাড়ি মাথায় তুলতো। সেই ভাইয়া আমাকে নরকের মাঝে একা ফেলে দেবে না। কিন্তু তুমি আমার গালে হাত তুললে ভাইয়া, সেই একটা থাপ্পড় আমার শরীরে নয়, আমার কলিজায় বিঁধেছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে আমার আর কোনো আশ্রয় নেই। তোমার সেই ঘৃণা ভরা দৃষ্টি আমাকে প্রতিদিন জ্যান্ত পুড়িয়ে মারত। এই পুরো পৃথিবীতে আমি হয়তো আমার বাবা মায়ের থেকেও বেশি আমার ভাইকে মেনেছি, কিন্তু আমার ভাই আমাকে বোঝেনি। এই আক্ষেপ আমাকে শেষ করে দিত ভিতরে ভিতরে। আর্য দু চোখ বেয়ে এখন অবিরাম ধারা বইছে।
সে সায়রের দিকে তাকিয়ে অবুঝের মতো প্রশ্ন করল, কেন আমার পবিত্রতার প্রমাণ তোমার কাছে দিতে হলো ভাইয়া? বোন কি ভাইয়ের কাছে শুধুই একটা সম্মান? ভালোবাসা কি বিশ্বাসেরও ঊর্ধ্বে নয়? আমি তো তোমার সেই ছোট্ট দিল ছিলাম, যাকে তুমি বুকে আগলে বড় করেছিলে। সেই দিল কি একদিনের ব্যবধানে এতটাই অপবিত্র হয়ে গেল যে তুমি তাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিলে? আর্য দু চোখ বেয়ে এখন অবিরাম ধারা বইছে। সায়র মেঝের ওপর হাঁটু গেড়ে বসে দুই হাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। তার বলিষ্ঠ কাঁধ দুটো আজ অপরাধ বোধের ভারে নুয়ে পড়েছে। আর্য তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দু চোখ বেয়ে অবিরত জল পড়ছে। আর্য পুনরায় বলতে শুরু করলো, ছোট থেকে সব থেকে বেশি ভালো আমাকে তুমি বেসেছো ভাইয়া। আমি তোমাদের আদরের দিল ছিলাম, তাই না? একটা ভুল করেছি বলে কি আমার শরীরে রক্তটাও পর হয়ে গেল? সেদিন আমি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, একবারও কি তোমার মনে হয়নি এই মেয়েটা কোথায় যাবে, কার আশ্রয়ে থাকবে? নাকি শুধুমাত্র সম্মান বাঁচানোর নেশায় তুমি তোমার কলিজার টুকরোটাকে মাছ দরিয়ায় ডুবিয়ে দিতে চেয়েছিলে? সায়র মেঝের কার্পেট খামচে ধরে রুদ্ধ কণ্ঠে আর্তনাদ করে উঠল, দিল, আর বলিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে রে। আমি অন্ধ ছিলাম, আমি নিজের বোনকে চিনতে ভুল করেছিলাম। আমাকে মেরে ফেল দিল, তবু এভাবে বলিস না। আরজু সায়রের দিকে করুণ নজরে চাইল। তার কণ্ঠে আজ কোনো বিদ্রুপ নেই, আছে কেবল এক আজন্ম লালিত শূন্যতা। আমি মরে যেতে চেয়েছিলাম ভাইয়া। যেদিন রাস্তায় একা দাঁড়িয়েছিলাম, সেদিন মনে হয়েছিল কোনো গাড়ি এসে আমাকে পিষে দিয়ে যাক। কিন্তু জানো, মরতে পারিনি ওই যে আমার পেটের ভেতরে থাকা প্রাণটার জন্য। যাকে তোমরা কলঙ্ক বলেছিলে, সেই প্রাণটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি তোমায় ঘৃণা করতে চেয়েছিলাম ভাইয়া, অনেক চেষ্টা করেছি। কিন্তু প্রতি রাতে যখন একা অন্ধকারে বসে থাকতাম, আমার শুধু মনে হতো ভাইয়াটা যদি একবার এসে আমার মাথায় হাত রাখতো, একবার যদি বলতো, দিল, ভয় পাস না, আমি আছি। বিশ্বাস করো ভাইয়া, তোমার ওই একটা অবিশ্বাসের ক্ষত কিছু দিয়ে ভরতে পারেনি। সায়র মাথা তুলে আর্যুর পায়ের কাছে হাত বাড়িয়ে অস্ফুট স্বরে বলল, আমি কুলাঙ্গার, আমি তোকে রাজকন্যা বানাতে চেয়েছিলাম, আর আমি তোকে রাস্তায় ফেলে দিয়েছিলাম। আমি কেমন ভাই? আমার মতো ভাইকে তোর ত্যায্য করা উচিত। কথায় আছে, নিজের রক্ত যতই দুর্গন্ধযুক্ত হোক না কেন, ঘৃণা করা যায় না। তাই তো আমি তোমাকে আজও ভালোবাসি। আমি জানি এই কয়েক বছরে তুমি খুব যন্ত্রণা সহ্য করেছ, অনুতাপের অনলে দগ্ধ হয়েছ। বেইমানি আমার রক্তে নেই ভাইয়া। তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমি আমার ভাইয়াকে অস্বীকার করি কি করে? তুমি আমায় মারার পর তোমার এই হাতটা যে অনেকক্ষণ কেঁপেছিল, সেটা আমি দূর থেকেও অনুভব করতে পেরেছিলাম। আমি ফিরে এসেছি তোমাকে এটা মনে করিয়ে দিতে, যে সম্মান রক্ত বিসর্জন দিয়ে বাঁচাতে হয়, সেই সম্মান বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। আর যে ভালোবাসা অবিশ্বাসের ঝড়েও টিকে থাকে, সেটাই চিরন্তন। সায়র আর্যুর হাত দুটো নিজের বুকের সাথে চেপে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। কক্ষের প্রতিটি ধূলিকণা আজ সাক্ষ্য দিল এক ভুলের মাসুল কতটা ভয়াবহ হতে পারে। সায়র ঝাপসা চোখে আর্যুর দিকে তাকিয়ে ভাঙা গলায় জানতে চাইল, আমি কি করলে সব ঠিক হবে দিল? কি করলে আমার এই জঘন্য ভুল শোধরাবে বনু? তুই আমায় শাস্তি দে, আমায় মেরেই ফেল না হয়, তবু একবার বল যে এই অপরাধী ভাইটাকে তুই ক্ষমা করেছিস। আমি আর নিজের আয়নার সামনে দাঁড়াতে পারছি না রে দিল। আমার ভেতরের মানুষটা আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। সায়র নিজের ললাট মেঝের ওপর ঠুকে পুনরায় বলতে লাগলো, আমি যে সম্মানের দোহাই দিয়ে তোকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, সেই সম্মান আজ আমার কাছে নর্দমার কীট ছাড়া আর কিছু না। আমি কেমন ভাই, যে নিজের রাজকন্যাকে একা রাস্তায় ফেলে দিয়ে ভেবেছিলাম বংশের মর্যাদা বেঁচে গেছে। তুই আমায় বল দিন, কি করলে তুই আবার আগের মতো হাসবি? কি করলে আমার কলিজার ওপর থেকে এই অপরাধ বোধের পাথরটা নামবে? আর্য সায়রের দিকে অপলক নেত্রে চেয়ে রইল। তার দু চোখ বেয়ে অবিরত জল ঝরছে, তবুও ভাইয়ের প্রশ্নে অধরে হাসি ফুটল তার। যা বলবো তাই করবে? আর্যর প্রশ্নে সায়র ঝাপসা চোখে মুখ তুলে চাইল। তার দু চোখ আজ রক্তবর্ণ ধারণ করেছে, গাল বেয়ে নামছে অনুতাপের লোনা জল।
আর্যর একচিলতে হাসির আড়ালে লুকিয়ে থাকা গভীর ক্ষতগুলো সায়রকে আরো বেশি যন্ত্রণা লতলে তলিয়ে দিচ্ছে। সায়র আর্যর 2 হাত সজোরে আঁকড়ে ধরে রুদ্ধ কণ্ঠে ফেটে পড়ল, তুই শুধু একবার বল দিল, তুই আমার জান চাইলেও আমি হাসি মুখে তোর হাতে ধরিয়ে দেব। তুই যদি বলিস এই মুহূর্তে নিজেকে শেষ করে ফেলতে, আমি এক মুহূর্ত ভাববো না। আমি তোকে যে নরক যন্ত্রণা দিয়েছি, তার বদলে তুই আমার কাছে যা চাইবি আমি তাই করতে রাজি। তুই শুধু বল তুই আমায় ক্ষমা করেছিস, তুই শুধু বল। সায়র ডুকরে কেঁদে উঠল, তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। তাতে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে আর্যর দিকে চেয়ে বলল, তুই আমার কলিজার টুকরো, তোকে হারিয়ে আমি বেঁচে থেকেও মরে গিয়েছিলাম। তুই যা বলবি আমি তাই করব। আর্য সায়রের মাথায় হাত রাখল। ভাইয়ের নিঃশর্ত আত্মসমর্পণ আর বুকফাটা হাহাকার আজ দীর্ঘ সময় ধরে জমানো অভিমানকে টলিয়ে দিল। ভাইয়ের চোখের জল মুছতে মুছতে গম্ভীর স্বরে বলল, তাহলে শোন ভাইয়া, আমি জান চাই না। আমি চাই তুমি তোমার অনুভূতিগুলো এভাবে আটকেও না। আমি জানি তুমি ফারাকে ভালোবাসো, আর ফারাই ছিল যে আমাকে তোমার এত বছরের অনুশোচনা সম্পর্কে জানিয়েছিল। আমি চাই তুমি তোমার অনুভূতিগুলো আবারও সুযোগ দাও, নিজের জীবনটাকে গুছিয়ে নাও। আমি চাই তুমি ফারার হাত ধরো। যে মেয়েটা কথা বলতে পারে না বলে আজীবন অবহেলিত হয়েছে, তাকে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্মান দাও। তুমি আমার অপমানের প্রায়শ্চিত্ত করো নিজের ভালোবাসাকে ভালোবেসে, নিজেকে আরেকবার সুযোগ দিয়ে। হলরুমে উপস্থিত সকলে চমকে উঠল আর্যর প্রস্তাবে, এমনকি ফারাও। চমকালো শুধু আর্যর বিচ্ছু বাহিনী আর চীনা পুরুষ। তারা যেন পূর্ব থেকে অবগত ছিল এমন কিছু হবে। এরশাদ জাওয়াদ চমকে উঠলেন, এসব কি বলছিস আর্য? তোর কি কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে? সায়র কিভাবে ফারাকে বিয়ে করবে? তুই কি ভুলে গেছিস নীলিমা সায়রের সন্তানের মা হতে চলেছে? এই অবস্থায় এমন উদ্ভট কথা তুই বলিস কিভাবে? হলরুমের এক কোণে অবস্থানরত নীলিমার অবস্থা কাহিল। অ্যালেক্সের বন্ধনে আবদ্ধ ছেলেটাকে দেখে সেই মুহূর্তেও বুঝে গেছিল আর্য কি করতে চলেছে। শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক তাকাতে থাকে মেয়েটা। কোনোভাবে পালাতে চাইছে সে এখান থেকে। রেহেনা বেগমও আর স্থির থাকতে পারলেন না। তার দু চোখে তখন একরাশ দুশ্চিন্তার মেঘ। তিনি কম্পিত কণ্ঠে বললেন, এসব তুই কি বলছিস? সায়র ফারাকে ছোটবেলা থেকে বোনের মতো দেখে এসেছে। আমি ফারাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। আমার নিজের মেয়েকে আমি নিজের ঘরের পুত্রবধূ বানাবো কিভাবে? লোকে হাসাহাসি করবে না? আর নীলিমার কি হবে? এরহাম জুনায়েদ ও মেয়ের এই খামখেয়ালিপনায় বেশ বিরক্ত হলেন। তিনি আরজুর দিকে কড়া নজরে তাকিয়ে বললেন, মা, তুই কি সত্যি সুস্থ আছিস? তুই নিজেই তো নীলিমাকে এ বাড়িতে জায়গা দিলি, তার অধিকারের কথা বললি। এখন তুই আবার সায়রকে ফারার হাত ধরতে বলছিস? একই সাথে 2 নৌকায় পা দিয়ে তুই কি পুরো পরিবারকে তামাশার পাত্র বানাতে চাস? আর্য ক্রোধে ফেটে পড়ল। রেহেনা জুনায়েদ আর এরহাম জুনায়েদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গর্জে উঠল, এখনো পরিবার নিয়ে পড়ে আছো মা? আমাকে ভেঙে শান্তি হয়নি এই পরিবারের জন্য? রেহানা জুনায়েদ মেয়ের কথায় নিস্তেজ হয়ে পড়লেন। আসলেই তো, পরিবারের জন্য নিজের মেয়েকে একবার হারিয়েছেন, দ্বিতীয়বারে তিনি এই ভুল করতে পারবেন না। আর্য চিৎকার করে বলল, যে পরিবারের দোহাই দিয়ে তোমরা আমায় ঘর থেকে বের করেছিলে, আজ সে পরিবারের জন্যই আবার মিথ্যেকে প্রশ্রয় দিচ্ছ? বাবা, তুমি নীলিমার সন্তানের কথা বলছো? নীলিমা, এই তো তোমার সেই সুযোগ। এই সুযোগ কাজে লাগাও আর বলে দাও সবার সামনে এই সন্তান কার। শেষ সুযোগ দিচ্ছি। আমি মুখ খুললে সুযোগ পাবে না তুমি। সবার চোখ তখন নীলিমার উপর। নীলিমা ফ্যাকাশে মুখে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছে। আর্য পুনরায় সায়রের দিকে ফিরে চাইল। ভাইয়া, তুমি আজ ফারাকে বিয়ে করবে শুধু আমার কথাই নয়। তুমি ফারাকে বিয়ে করবে কারণ তুমি ওকে ভালোবাসো। আমি ফিরে আসার পর ফারাই আমাকে বলেছিল তুমি কিভাবে রাতের পর রাত আমার ছবি আঁকড়ে ধরে কাঁদতে। ওই মেয়েটা তোমার এত বছর খেয়াল রেখেছে। সবার দ্বিধান্বিত মুখাবয়বের চেয়ে দীর্ঘশ্বাস ফেলল আর্য। অতঃপর অ্যালেক্সের দিকে ইশারা করতেই অ্যালেক্স তার হাতের বন্ধনে আবদ্ধ ছেলেটাকে সম্মুখে ঠেলে দিল। তৎক্ষণাৎ কাই হাতে কতকগুলো ছবি আর রিপোর্ট এনে সকলের সামনে উপস্থাপন করলো। আর্য বাঁকা হেসে বলল, হি ইজ রোহান, নেজির জাওয়াত খান। আপনি তো চিনবেনই তাকে, তাই না?
নিজের চমকালো নিজের প্রিয় বন্ধুকে এখানে দেখে। এতক্ষণ ছেলেটাকে খেয়াল করেছিল না সে। রোহান মাথা নত করে দাঁড়িয়ে রইল। আর্য বিদ্রুপের সুরে বলল, 7 মাস আগে ওর সাথে নীলিমা, বাকিটা না বলি। আপাতত এখানে যথাযথ প্রমাণ দেখে আপনারা সবাই বুঝে গেছেন। নীলিমাকে কখনো আমার ভাইয়া স্পর্শ করেও দেখেনি, তাই বাচ্চাটা ভাইয়ার হওয়ার চান্সই নেই। এরহাম জুনায়েদ অবাক হয়ে জানতেই চাইলেন, তাহলে তুই ওকে বাড়িতে ঢুকতে দিলি কেন? কারণ ও সত্যিই প্রেগনেন্ট। একটা বাচ্চা কখনো পাপিষ্ট বা নোংরা হয় না। আমি চাই না আমার মতো কেউ রাস্তায় ঘুরুক নিজের বাচ্চার চিন্তায়, সেটা আমার শত্রু হোক বা মিত্র। আমি ওকে বাড়িতে ঢুকতে দিয়েছি কারণ আমি জানি রাস্তায় একা দাঁড়িয়ে থাকা যন্ত্রণা কতটা ভয়াবহ। আমি জানি পেটের ভেতরের নিরপরাধ প্রাণটা যখন বড় হতে থাকে তখন সমাজ তাকে কলঙ্ক বলে দাগিয়ে দেয়। নীলিমা পাপিষ্ট হতে পারে, ও আমার সাথে জঘন্য খেলা খেলতে পারে, কিন্তু ওর অনাগত সন্তানটা তো কোনো দোষ করেনি। আমি চেয়েছিলাম এই বাড়িতে বসে ওর মুখোশটা সবার সামনে খুলুক, যাতে ভবিষ্যতে কেউ আর ভাইয়ার দিকে আঙুল তুলতে না পারে। আমি ওকে আশ্রয় দিয়েছি যাতে ও পালাতে না পারে, যাতে আজ এই মুহূর্তে ওর বিচারটা সবার সামনে হয়। আর তার থেকে বড় কথা, নীলিমার কাছে ভাইয়ার সাথে তোলা কিছু অপ্রীতিকর ছবি ছিল। এর সত্যতা যাচাই সহ এই বাচ্চার বাবার খোঁজ পেতে আমার কয়েকদিনের দরকার ছিল, তাই আমি ওকে এখানে জায়গা দিয়েছিলাম। ছবি? এরশাদ জাওয়াদের প্রশ্নে তাজিন এগিয়ে আসলো, কাইয়ের হাত থেকে ম্যাকবুক নিয়ে সকলের সামনে তুলে ধরল। সেখানে স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছে একটা দৃশ্য। নীলিমা সাহারের অচেতন দেহটা রুমে টেনে নিয়ে যাচ্ছে। এটা কয়েক মাস আগের। সাহারকে নীলিমা ঘুমের ওষুধ দিয়েছিল। রেইনবো হোটেলের এক ওয়েটারকে টাকা খাওয়ায়ে মূলত এই কাজটা করেছিল। সায়র নিজের কাজে গেছিল সেখানে, আর নীলিমা ওর অচেতন অবস্থার সুযোগ নিয়ে এমন সব অ্যাঙ্গেলে ছবি তুলেছিল যেন সবকিছু সত্যিই তাদের মাঝে হয়েছে। সেই ছবির বলেই মূলত ও এত বড় মিথ্যা বলার সাহস পেয়েছে। কায়ার জিমিন হোটেলের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু বিফল হয়। তাই আমাদের এই মেয়ের পদ্ধতি ব্যবহার করে সিসিটিভি ফুটেজ আনতে হয়েছে। ফারাদ দু চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। সে অবিশ্বাসে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার শব্দহীন পৃথিবীতে তখন এক প্রলয়ঙ্কারী অনুশোচনার ঝড়। ফারার দু চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। সে অবিশ্বাসে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার শব্দহীন পৃথিবীতে তখন এক প্রলয়ঙ্কারী অনুশোচনার ঝড়। সেদিন শপিং মলে মানুষটাকে সে কতগুলো বাজে অপবাদ দিয়েছিল। মানুষটা তার উপর অধিকার দেখিয়েছিল বলে। ফারার অন্তঃস্থল আজ এক দুঃসহ দহনে দগ্ধ হচ্ছে। সে আর চোখে সায়রের দিকে তাকালো। বলিষ্ঠ উদ্ধত পুরুষটি আজ বড়ই অসহায়, বড়ই নিঃস্ব। সে এত শুভ্র মার্বেল মেঝের ওপর সায়র এখনো একাকী অচল পাথরের মূর্তির ন্যায় বসে আছে। ফারার শখের পুরুষের দিগন্ত বিস্তৃত শূন্য নিবদ্ধ দৃষ্টি মেঝের কার্পেটের নকশার মাঝে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে চাইছে। আর্য তার ওষ্ঠা ধরে এক চিলতে শীতল কাঠিন্য ফুটিয়ে নীলিমার দিকে চাইল। নীলিমা, তুমি আমার সাথে অনেক খারাপ করেছ। আমার ভাইকে কলঙ্কিত করেছ। ফারার চোখের জল ঝরিয়েছ। তোমাকে যেতে দিচ্ছি বলে ভেবে নিও না যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। শুধু তোমার পেটের ভেতরে থাকা ওই নিরপরাধ প্রাণটার জন্য তুমি আজ ছাড় পাচ্ছ। একটা নিষ্পাপ শিশু কখনো তার মায়ের পাপিষ্ট কৃতকর্মের ভাগীদার হতে পারে না। মিস্টার রোহান যাতে তোমার আর তোমাদের বাচ্চার দায়িত্ব নেয়, তার সম্পূর্ণ ব্যবস্থা আমি করেছি। এখন তুমি ওনার সঙ্গে এখান থেকে চলে যাও। নীলিমা থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নত করে রইল। আর্যর প্রলয়ঙ্কারী রূপের সামনে কোনো শব্দ উচ্চারণ করার ধৃষ্টতা তার নেই। আর্য এবার তীক্ষ্ণ নেত্রপল্লব নিক্ষেপ করলো রোহানের উপর। রোহান পাংশুবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। আর্য গম্ভীর স্বরে পুনরায় বলল, আর মিস্টার রোহান, আপনি যদি ভালোভাবে বাঁচতে চান তবে নিজের সন্তানকে পরিচয় দিন, না হলে বাকি জীবনটা জেলেও ঘানি টানতেই শেষ হয়ে যাবে। রোহান ফনা ওঠা সাপের মতো ফোঁস করে উঠল। তার চোয়াল শক্ত হয়ে এলো। ক্রোধে শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে। নেজিরের দিকে চেয়ে কর্কশ স্বরে বলে উঠল, নেজির, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি এই মেয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। তুই তোর কাজিনকে বোঝা,
ও যেন নিজের সীমার মধ্যে থাকে। রোহানের এই উদ্ধত্তপূর্ণ বাক্যে হলরুমের আবহাওয়া পুনরায় তপ্ত হয়ে উঠল। নেজের পাথরের মতো স্থির হয়ে রইল। কি বলবে এখানে সে? সে তো নিজেও এর থেকে কম খারাপ নয়। কিন্তু আর্য বিচলিত হল না। তার ওষ্ঠা ধরে ফুটে উঠল এক করুণ উপহাসের রেখা। যেন সে পূর্ব থেকে জানত আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা এক পাপিষ্ঠ পুরুষগুলো শেষ পর্যন্ত নিজের পলায়নপর সত্তাকে আলিঙ্গন করে। আর্য অত্যন্ত ধীরস্থিরভাবে তার হাতে থাকা একটি ছোট প্যান ড্রাইভ রোহানের চোখের সামনে তুলে ধরল। মুহূর্তে রোহান স্তব্ধ হয়ে যায়। মিস্টার রোহান, আপনি হয়তো ভুলে গেছেন যে আর্য কারহান দিল বিনা যুক্তিতে বা বিনা অস্ত্রে কোনো রণক্ষেত্রে নামে না। এই ছোট চিপটার ভেতরে গত ৩ বছরের আন্ডারগ্রাউন্ড ড্রাগ ডিলিং এর সমস্ত কাঁচা খতিয়ান আছে। আমি জানি আপনার বাবা এই ব্যবসায় কতটুকু লিপ্ত, কিন্তু স্বাক্ষরগুলো সব আপনার। আমি কি তথ্যগুলো এখন এখানে উপস্থিত পুলিশ অফিসারদের হাতে তুলে দেব, নাকি আপনি নীলিমার আর আপনার অনাগত সন্তানের দায়িত্ব নিয়ে বাড়ি থেকে বিদায় হবেন? রেহানের মুখচ্ছবি মুহূর্তে পাংশু বর্ণ ধারণ করল। তার ললাট বেয়ে ঘাম চিবুক অব্দি গড়িয়ে পড়ছে। আভিজাত্যে যে দম্ভ নিয়ে সে কিছুক্ষণ আগে গর্জে উঠেছিল, তা এখন এক নিদারুণ আদিম ভীতির কাছে নতি স্বীকার করেছে। আর্য পুনরায় ধীর অথচ গম্ভীর স্বরে বলল, সিদ্ধান্ত আপনার। জেলের ঘানি টেনে বংশের প্রদীপ নেভাবেন, নাকি এই নিরপরাধ প্রাণটাকে পিতৃ পরিচয় দিয়ে নিজের পাপের কিঞ্চিত প্রায়শ্চিত্ত করবেন? মনে রাখবেন, আমার হাতের এই তথ্যগুলো একবার বাইরে গেলে আপনার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়বে। রোহান শুষ্ক ঢোক গিলল। সে বুঝতে পারছে সম্মুখে দণ্ডায়মান নারীর ফাঁদে খুব বাজেভাবে জড়িয়ে গেছে সে। এই ফাঁদ কেটে বের হওয়ার কোনো রাস্তাই খোলা নেই তার সামনে। নিজের দিক থেকে চোখ সরিয়ে অত্যন্ত অসহায়ভাবে নীলিমার দিকে চাইল। নীলিমা নিজেও নতমস্তকে দাঁড়িয়ে আছে। রোহান পরাজিতের ন্যায় মস্তক অবনত করে রুদ্ধ কণ্ঠে বলল, ঠিক আছে আরজু, আমি হার মানলাম। আমি নীলিমাকে আর এই বাচ্চার দায়িত্ব নিচ্ছি। ও আমার সাথে যাবে। আর্যর অধরে এক বিদ্রুপাত্মক প্রসন্নতা খেলে গেল। সে প্যানড্রাইভটি নিজের পকেটে রেখে কাইয়ের দিকে ইশারা করল। আর্য গম্ভীর স্বরে বলল, তাহলে আর দেরি কেন? নীলিমাকে নিয়ে এখনই বিদায় হন। আর মনে রাখবেন, আমার নজর সবসময় আপনার উপর থাকবে। যদি কোনোদিন শুনে বাচ্চাটার ওপর কোনো আঁচ লেগেছে, তাহলে আপনার অবস্থা বেশ খারাপ হবে। রোহান কম্পিত হাতে নীলিমার বাহু আঁকড়ে ধরে অগ্রসর হলো সদর দরজার দিকে। নীলিমা ঘাড় ঘুরিয়ে চাইল শায়রের দিকে, কিন্তু তার প্রেমিক পুরুষ ফিরেও চাইল না তার দিকে। নীলিমা আর রোহানের প্রস্থান যেন জেজা হাউজের অভিশপ্ত অধ্যায়ের ওপর জবনিকা টেনে দিল। আর্য ধীরপদে অগ্রসর হয়ে শায়রের সম্মুখে এসে দাঁড়ায়। ভাইয়ের এই বিধ্বস্ত রূপ তার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করছে। নিচু হয়ে শায়রের বাহুদয় শক্ত করে আঁকড়ে ধরে টেনে তুলল। ভাইয়া, অনেক হয়েছে। অনুতাপের এই বিষাক্ত দহনে নিজেকে আর কতক্ষণ দগ্ধ করবে? অতীতের সেই পঙ্খিল ছায়া আর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমি জানি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে কেবল ফারার নাম অনুরণিত হচ্ছে। তাই আজ সব দ্বিধা ছেড়ে ফেলে বলো, তুমি কি ফারাকে বিয়ে করবে? তোমার এই অভাগী বোনটির কথা কি তুমি রাখবে না? আর্যর প্রশ্নে শায়র এক মুহূর্তের জন্য যেন সংবিত ফিরে পেল। সে ঝাপসা চোখে সামনে দাঁড়িয়ে থাকা বোনের দিকে চাইল। আজ আর শায়রের অভিমানী রাজকন্যার দৃষ্টিতে ভাইয়ের প্রতি কোনো অভিযোগ নেই। এই দৃশ্য যেন শায়রের হৃদয়ে প্রশান্তির ঝড় বয়ে আনলো। শায়র ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে ফারার দিকে তাকালো, যে কিনা অশ্রুসিক্ত নয়নে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। শায়রের শুষ্ক ওষ্ঠাধর কেঁপে উঠল। অস্ফুট স্বরে কেবল একটি মাত্র বাক্য নির্গত হলো, আমি ডিভোর্স দিল। তাতে কি হয়েছে ভাইয়া? তুমি মেয়ে নাকি যে এত চিন্তা করছো? আমাদের সমাজ হয়তো মেয়েদের বেলাতে অনেক হিসাব কষতে বসে, কিন্তু তুমি কেন আজ সে একই তুচ্ছ অজুহাত দিয়ে নিজের সুখের পথ আগলে দাঁড়াচ্ছ? শায়র মস্তক অবনত করে রইল। তার বলিষ্ঠ কাঁধ দুটো আজ অপরাধবোধের ভারে নুয়ে পড়েছে। আর্য শায়রের হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে পুনরায় বলতে শুরু করলো, ভাইয়া, এই বিচ্ছেদ তোমার জন্য পরাজয় নয়,
বরং এক পঙ্কিল জীবন থেকে মুক্তি। নীলিমা, তোমার জীবনে এক অভিশপ্ত মেঘ হয়ে এসেছিল, যে তোমার শুভ্র আকাশে কেবল অন্ধকারই এনেছে। কিন্তু ফারা, ও তো সেই ধ্রুবতারা, যে তোমার অন্ধকারের দিনও শব্দহীন প্রার্থনা করে গেছে। একটা ভুল সম্পর্কের তিলক তোমার ললাটে কলঙ্ক আঁকতে পারে না। ফারার ওই সজল চোখের দিকে একবার তাকিয়ে দেখো, সেখানে কোনো বিচ্ছেদের তিক্ততা নেই, আছে কেবল এক আজন্ম লালিত প্রতীক্ষা। তুমি কি সত্যি ওই পবিত্র ভালোবাসাটাকে ফিরিয়ে দিবে? সায়ক ধীরে ধীরে নিজের নেত্রপল্লব উন্মীলিত করে, ঝাপসা দৃষ্টিতে ফারার অশ্রুসিক্ত পাংশুবর্ণ মুখচ্ছবি অবলোকন করে। সায়রের দৃষ্টিতে এক গভীর সংশয় আর ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠল। আভিজাত্যের দম্ভে অভ্যস্ত পুরুষটি আজ নিজের জন্য নয়, বরং তার সম্মুখে দণ্ডায়মান ওই নিরপরাধ মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে কুঁকড়ে যাচ্ছে। সায়র ফারার পাংশুবর্ণ মুখচ্ছবির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। তার নয়ন জুড়ে এক অমোঘ হাহাকার। সায়র আর্যর হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ধীর আর্তনাদ মাখা স্বরে বলে উঠল, আমার নিজেকে নিয়ে ভয় নয় দিল, ওকে নিয়ে ভয় হচ্ছে। যদি আমার এই কালিমা লিপ্ত অতিথির জন্য সমাজ ওর পবিত্রতার উপর আঙুল তোলে, যদি লোকে বলে, দেখ দেখ, সায়র জুনায়েদ খান নিজের ডিভোর্সি বউকে ঘর থেকে বের করে দিয়ে কয়েকদিনের মাথায় চাচাতো বোনকে ঘরে তুলেছে, নিশ্চিত এই মেয়েটা এসবের মূল কারিগর ছিল, তখন আমি ওকে কোন ঢাল দিয়ে রক্ষা করব? শায়রের এই যুক্তিপূর্ণ অথচ আবেগতাড়িত আশঙ্কায় পুরো হলরুমে এক থমথমে নিস্তব্ধতা নেমে আসে। শায়রের দিগন্ত বিস্তৃত শূন্য দৃষ্টি আজ কেবল ফারার সুরক্ষার চিন্তায় নিমগ্ন। আর্য শায়রের এই দ্বিধাগ্রস্ত রূপটি অবলোকন করে পুনরায় তার ওষ্ঠা ধরে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি ফুটিয়ে তুলল। ঝাড়বাতির আলোয় চীনা পুরুষের বিবিজানের চোখ জোড়া অন্যরকম এক দৃঢ়তায় উজ্জীবিত হলো। ভাইয়া, যে সমাজ অন্ধকার ঘরে বসে মানুষের চরিত্র বিচার করে, সেই সমাজের কথায় কি তুমি তোমার কলিজার টুকরোটাকে অন্যের হাতে বিলিয়ে দেবে? ফারার ওই শব্দহীন হাহাকার কি তোমার কানে পৌঁছাচ্ছে না? তুমি যদি আজ ওর হাত না ধরো, তবে কাল সমাজ ওকে আরো বড় কোনো নর্দমায় ছুড়ে দেবে। তুমি ওর রক্ষক হবে ভাইয়া, ওর ভয়ের কারণ নয়। সায়র থমকায়। বোনটা তার কত বড় হয়েছে, যে বোন নিজের পরিধেয় কাপড় ভাইকে ছাড়া পছন্দ করতে পারত না, আজ সেই বোন তার ভালো খারাপের চিন্তা করে তাকেই বুঝ দিচ্ছে। সায়র এক দীর্ঘশ্বাস ত্যাগ করল, যা তার বুকের গভীরে জমিয়ে রাখা সহস্র বছরের বিষাদ যেন এক লহমায় বের করে দিল। সায়র ফারার সজল নেত্রপল্লবের গভীরে নিজের অস্তিত্বকে খুঁজে পাচ্ছে যেন। বোবা ফুলের করুণ দৃষ্টিতে সমাজ ভীতি নেই, আছে কেবল নিজের শখের পুরুষটিকে ফিরে পাওয়ার এক অতলান্ত আকুতি। সায়র বোনের হাতের উপর নিজের বলিষ্ঠ হাত রাখল, ফারার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রুদ্ধ কণ্ঠে অত্যন্ত ভারাক্রান্ত স্বরে বলল, আমি বিয়ে করব দিল, যদি ফারা চায়, তবে কলঙ্কিত সায়র জুনায়েদ খান আজই ওর সবটুকু দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু ফারা কি পারবে? এই ডিভোর্সি লোকটার হাত ধরে সমাজের ওই বিষাক্ত তীরগুলো নিজের অঙ্গে সইতে ও কি সত্যিই আমায় চায়? শায়রের স্বীকারোক্তি আর প্রশ্নে ফারা চমকে উঠল। তার কোমল হৃদয় এক অন্যরকম জাদুকরী আবেশে পুলকিত হলো। আর্যসহ উপস্থিত সকলের অধরে হাসি ফুটল। চীনা পুরুষ দেখল তার বিবিজানের অধরে ফুটে ওঠা বহু বছর পর তৃপ্তির রেখা। ঘাড় ঘুরিয়ে আর্য রেহেনা বেগম আর এরহাম জুনায়েদের উদ্দেশ্যে বলল, তোমরা যদি ফারাকে বৌমা হিসেবে মেনে নাও, তাহলে আমি তোমাদের মাফ করে দিব। রেহানা বেগম আর এরহাম জুনায়েদ থমকালেন মেয়ের কথায়। রেহানা বেগম ঝাপসা চোখে পাশে দাঁড়িয়ে থাকা ফারার দিকে তাকালেন। মেয়েটাকে তিনি ছোট থেকে নিজের মেয়ের মতোই দেখেছেন। তিনি কম্পিত পায়ে অগ্রসর হয়ে ফারার ললাটে একটি স্নেহচুম্বন এঁকে দিলেন। তার কণ্ঠস্বর আজ বাষ্পরুদ্ধ। অত্যন্ত আর্দ্র স্বরে বললেন, আর্য, যে মেয়েটি আমার ছেলের এই কলঙ্কিত সময়েও ওর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, তাকে অগ্রাহ্য করার সাধ্য আমার নেই। ফারা তো এ বাড়ির পর নয় রে মা, ও তো আমাদের হৃত গৌরবের সে অলংকার, যা আমরা অবহেলায় হারিয়ে ফেলেছিলাম। আমি ফারাকে আজ থেকে আমার ঘরের লক্ষ্মী হিসেবে মেনে নিলাম। শায়দ ধীর লয়ে ফারার হাতটি নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় টেনে নিল। ফারার শব্দহীন পৃথিবীতে আজ কেবল সহস্র ফানুষের ভিড়।
ফারা ঝিলিক পাড়া নয়নে নেজির তাজিনার জন্মদাতা পিতার দিকে চাইল। তিনজনের সম্মতিসূচক ইশারায় বাকহীন রমণীর অধরে প্রাপ্তির রেশম সুস্পষ্টভাবে ফুটে উঠল। বোবা ফুল পেয়ে গেল তার অতি সাধনার শখের পুরুষকে। ফারা পেয়ে গেল তার এক যুগ ধরে ভালোবাসা সায়র ভাইকে। একই মঞ্চে হালাল রূপে ৩ জোড়া নর নারীর বিবাহ সম্পন্ন হলো আরজু সায়র আর ফারার সাথে। অ্যালেক্স মিরিন আর জিমিন ইরিনার বিয়ে দ্বিতীয়বার করালো। বর্তমান। ফারা, তুই কোথায় হারিয়ে গেলি? অকস্মাৎ কড়া পুরুষালী কণ্ঠ আর দৃঢ় হাতের তীব্র ধাক্কায় ফারার ধ্যান ভেঙে যায়। বর্তমানে ফিরে এলো ফারা। দৃষ্টি নিক্ষেপ করলো সেখানে যেখানে তার শখের পুরুষটি তার সামনে নতজানু হয়ে বসে আছে। সায়র ফারার হাত দুটো নিজের উত্তপ্ত তালুর মাঝে আগলে ধরে পুনরায় বলল, আমি জানি তুই ভাবছিস আমি তোকে দিলের জন্য বিয়ে করেছি, তাই না? ফারার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সায়রের কণ্ঠস্বরে সে অস্থিরতা আর নিজের অর্ধাঙ্গিনীকে হারানোর এক অজানা ভয় ফারাকে আজ বড্ড ব্যথিত করছে। সায়র ফারার হাত দুটো আরো নিবিড়ভাবে নিজের মুঠোর মাঝে পুরে নিল। তার দু চোখের অতল গভীরতায় আজ কোনো আভিজাত্যের দম্ভ নেই, আছে কেবল এক অপরাধী পুরুষের নিঃসত্ব আত্মসমর্পণের আকুতি। সায়র পুনরায় বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে উঠল, ফারা, তাক আমার দিকে। তুই কি সত্যিই ভাবছিস আমি কেবল দিলের কথার মান রাখতে তোকে এই বিয়ের পিঁড়িতে বসিয়েছি? প্লিজ এমন কিছু ভাবিস না। যদি এমন ধারণা থেকে থাকে তাহলে সেটা ঝেড়ে ফেলে দে, কারণ ওটা ভুল ধারণা। ভুল ধারণা শব্দ দুটি ফারার মস্তিষ্কে করাঘাত করলো যেন। নড়ে চড়ে বসলো শখের পুরুষের পরবর্তী পদক্ষেপ কি হবে জানার কৌতূহলে। মনের কোণে অনেক ধরনের প্রশ্নই উঁকিঝুঁকি দিচ্ছে। ভুল ধারণা বলতে কি বোঝাতে চাইছে সায়র? তাহলে সায়র তাকে ভালোবাসে? নিজের অদমিত কৌতূহলকে বেশ কষ্টে দমন করে রেখে কঠোর দৃষ্টিতে চেয়ে রইল সায়রের দিকে। দেখ ফারা, আমি নীলিমাকে ভালোবাসতাম এটা যেমন মিথ্যা নয়, তেমন আমি ওকে ঘৃণা করি এটাও মিথ্যা নয়। ভালোবাসলে নাকি ঘৃণা করা যায় না, কিন্তু আমি ওকে এতটা ঘৃণা করি যে ওকে দেখলে আমার গা গুলে ওঠে এখন। আমাদের বিয়ের ৫ বছরের মাঝে আমি ওকে ভুল বশত কখনো স্পর্শ করে দেখিনি। যখনই ওর দিকে তাকাতাম কেন জানি এক নিদারুণ বিতৃষ্ণা আমাকে গ্রাস করত। আমি ওর মাঝে কখনো সেই প্রশান্তি খুঁজে পাইনি যা তোর ওই শব্দহীন মায়াবী হাসিতে পেতাম। আমি ওকে বিয়ে করেছিলাম কেবল একটা দায়িত্ব হিসেবে, কিন্তু ভালো লাগা বা ভালোবাসার সেই স্পন্দনটা সেই দিনই শেষ হয়ে গেছিল যেদিন আমি ওর বেইমানি সম্পর্কে জানতে পাই। আমি ওর বাবাকে কথা দিয়েছিলাম, তাই বিয়ে করেছিলাম, না হলে যে আমার বোনকে এই বাড়ি থেকে তাড়িয়েছে তাকে আমি কখনো বিয়ে করতাম না। ফারা ইশারায় হাত নাড়িয়ে জানতে চাইল, আমাকে কেন করলেন? কারণ তোর প্রতি আমার এক অজানা অনুভূতি জন্মেছে। আমি নিজের অনুভূতিকে নিজেই বুঝতে পারছি না। বিশ্বাস কর, আমি চাইছিলাম না তোর ওই ছেলেটার সঙ্গে বিয়ে হোক। মনে মনে খুব করে চাইছিলাম বিয়েটা ভেঙে যাক। সায়র ফারার হাতের তালুতে নিজের কপাল থেকে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন বুকের ভেতর চেপে রাখা সহস্র বছরের এক পাথর নামিয়ে দিচ্ছে। সায়র পুনরায় বলতে শুরু করলো, জানিস ফারা, যেদিন তোর বিয়ের কথা পাকা হচ্ছিল সেদিন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের বাঁ দিকটা জীবন্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। ভাবতাম তুই তো আমার ছোট বোন, তোর ভালো হওয়াই তো আমার কাম্য। কিন্তু যখনই ভাবতাম তুই অন্য কারো ঘরে চলে যাবি, অন্য কারো হবে, তখন নিজের ওপরেই নিজের ঘৃণা হতো। আমি চাইতাম না তুই অন্য কারো হাত ধরিস। তোর এই শব্দহীন ভুবনে আমি ছাড়া আর দ্বিতীয় কেউ থাকুক সেটা মেনে নেওয়ার শক্তি আমার ছিল না। ফারা বিস্ময়ে পাথর হয়ে সায়রের কথাগুলো শুনছে। তার শখের পুরুষ, তার দীর্ঘ এক যুগের সাধনা একদিন এইভাবে তার সামনে ভেঙে চুরমার হয়ে নিজের অব্যক্ত যন্ত্রণার কথা বলবে, এটা সে স্বপ্নও কল্পনা করেনি কখনো। ফারার চোখ দুটো জলে ভরে উঠল। সায়র ফারার সজল নয়নে নিজের দৃষ্টি স্থির করে বলল, দিল আমাকে শুধু পথ দেখিয়েছে, কিন্তু এই পথে আসা তৃষ্ণাটা আমার নিজের ছিল। আমি তোকে করুণা করিনি ফারা, আমি তোকে বিয়ে করেছি কারণ এই অগোছালো শায়ের জুনায়েদ খান তোকে ছাড়া আর কারোর হতে পারতো না। আমি নিজের অন্ধকার জীবনটাকে তোর আলোর কাছে সঁপে দিয়েছি। তুই কি পারবি এই কালিমা লিপ্ত মানুষটাকে একটু আশ্রয় দিতে? তুই কি পারবি এই অভাগাটাকে তোর পবিত্র ভালোবাসার চাদরে ঢেকে নিতে?
সমাজ যখন আঙুল তুলবে, তুই কি তখনও এভাবে আমার হাতটা ধরে থাকবি? সমাজ তোকে নিয়ে আঙুল তুললে আমি হয়তো ঢাল হতে পারবো, কিন্তু তুই যদি আমায় নিজের করে না নিস, তবে আমি ভেতর থেকে মরে যাব ফারা। সায়র ফারার ললাটে নিজের কপাল থেকে এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার তপ্ত নিঃশ্বাস ফারার ত্বকে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। সায়র অত্যন্ত নিভৃতে, যেন কেবল ফারার হৃদয়ে পৌঁছানোর জন্য ফিসফিসিয়ে বলল, তুই তো আমার সেই বোবা ফুল, যাকে আমি অজস্র বার আঘাত দিয়েও নিজের মন থেকে সরাতে পারিনি। আমাকে আমার অনুভূতিগুলো বোঝার জন্য একটু সময় দে, আমি সব ঠিক করে দিব। আমাদের আর 5 জন দম্পতির মতো সংসার হবে, বিশ্বাস রাখ আমার উপরে। শায়রের প্রতিটি শব্দ ফারার বুকের ভেতরে তোলপাড় তুলল। তার শব্দহীন পৃথিবীতে আজ যেন সহস্র শব্দের মহোৎসব চলছে। ফারার দু চোখ বেয়ে অবিরত লোনা জল গড়িয়ে শায়রের বলিষ্ঠ হাত দুটোকে ভিজিয়ে দিতে থাকে। ফারা ধীরলয়ে নিজের কাঁপতে থাকা হাতটি বাড়িয়ে শায়রের এলোমেলো চুলগুলোর মাঝে ডুবিয়ে দিল। তার আঙুলের স্পর্শে শায়র এক মুহূর্তের জন্য শিউরে উঠল। ফারা তার অন্য হাত দিয়ে শায়রের মুখটি তুলে ধরল। ঝাপসা দৃষ্টিতে সে দেখল, যে পুরুষটি একসময় আভিজাত্যের দম্ভে আকাশ ছুঁতে চাইত, আজ সে তার ভালোবাসার কাঙাল হয়ে হাঁটু গেড়ে বসে আছে। ফারার ঠোঁটের কোণে এক চিলতে ম্লান কিন্তু অকৃত্রিম হাসি ফুটে উঠল। সে ইশারায় শায়রকে বোঝালো, সময় যে একযোগ দিয়েছি শায়র ভাই, আরো একটা জীবন দিতেও আমার দ্বিধা নেই। তুমি শুধু এভাবেই থেকো। শায়র ফারার চোখের ভাষা পড়তে পেরে তাকে সজোরে নিজের বুকের সাথে চেপে ধরল। কক্ষের নিস্তব্ধতাকে ছাপিয়ে ফারা স্পষ্ট শুনতে পেল শায়রের হৃৎপিণ্ডে দ্রুত ধুকপুকানি। ওয়াশরুম থেকে বের হয়ে মিরিনকে ফ্লোরে বিছানা বানাতে দেখে অ্যালেক্সের ভ্রুজোড়া কুঞ্চিত হয়। গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ে দেয় দ্বিতীয়বারের মতো নববিবাহিতা অর্ধাঙ্গিনীর দিকে, এই চুমুখোর, নিচে কি করছো? অ্যালেক্সের গলার স্বরে মিরিন হাত থামিয়ে একবার তার দিকে তাকালো, পরক্ষণে আবার নিজের কাজে মন দিল। তোষকটা ঠিকঠাক বিছিয়ে বালিশটা ঝেড়ে রাখতে রাখতে সে কোনো উত্তর দিল না। অ্যালেক্স তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ধীর পায়ে মেরিনের সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া মেরিনের উপর পড়তেই মেয়েটা একটু নড়ে চড়ে বসলো। অ্যালেক্স আবারও গম্ভীরতা বিজারিত বাঁকা স্বরে বলল, প্রশ্ন করেছি একটা, চুমুখোর, বিছানা থাকতে ফ্লোরে কেন? আজকে আমাদের বাসরাতটা মাটিতে কাটানোর কোনো নতুন প্ল্যান আছে তোমার? মেরিন চমকালো, এই লোক কি পাগল হয়ে গেছে নাকি? অনাকাঙ্ক্ষিত বিয়েতে বাসর কিভাবে হবে? আপনি এসব কি বলছেন? ভুল কি বললাম ম্যাম? আপনি না হয় আমার ফ্যান ছিলেন, তাই আগে থেকে ভালোবাসতেন। আমি না হয় বাসতাম না, কিন্তু বিয়ে করে ভার্জিন থাকার মতো আবাল ছেলে আমি না। অ্যালেক্সের লাগামহীন কথায় মিরিনের মুখটা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। সে অ্যালেক্সের বুক ঠেলে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে অস্ফুট স্বরে বলল, ছাড়ুন আমায়। আপনি বড্ড অসভ্য হয়ে গেছেন। অসভ্য? অ্যালেক্স মেরিনের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, এখনো তো অসভ্যতা শুরুই করিনি ম্যাডাম। আপনি লুকিয়ে চুমু খেতেন, আমি সামনাসামনি খাবো। আর চাইনিজ শর্ট ড্রামা পেয়েছেন আপনি, যে বিয়ে করে নাটক করে মেঝেতে ঘুমাবেন? নিজের বউকে ফ্লোরে রেখে নিজে বিছানায় ঘুমানোর মতো অসামাজিক পুরুষ নই। সো চুপচাপ বিছানায় চলো, না হলে কিন্তু কোলে করে তুলে নিয়ে যেতে বাধ্য হব। মিরিন অ্যালেক্সের চোখের ওই গভীর নেশা ভরা দৃষ্টির সামনে আর তর্কে পারল না। চুপচাপ বালিশ তুলে নিয়ে বিছানায় উঠে গেল। মিরিনকে চমকে দিতে অ্যালেক্স লাইট বন্ধ করে অকস্মাৎ তার উপরে উঠে আসে। চমকে যায় মিরিন। অ্যালেক্সের তপ্ত নিঃশ্বাস মিরিনের কানের লতিতে এক অসহ্য শিহরণ জাগিয়ে তুলল। অন্ধকারের মাঝেও অ্যালেক্সের চোখের সেই তীব্র আসক্তি মিরিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অ্যালেক্সের দুই হাতের শক্ত বাঁধনে মিরিন যেন এক খাঁচায় বন্দি পাখি, যা ডানা ঝাপটানোর শক্তিটুকু আজ নিঃশেষ। অ্যালেক্স মিরিনের কানের কাছে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় স্বরে বলতে লাগলো, তুমি হয়তো প্রথমে প্রেমে পড়েছ, কিন্তু আমি ভীষণ বাজেভাবে তোমাতে ডুবে গেছি মাই ফ্যান গার্ল। আমি তো সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেদিন প্রথম তোমার সঙ্গে ধাক্কা খাই, যেদিন প্রথম হৃদের মুখে আমাকে নিয়ে তোমার পাগলামির কথা শুনি। আপনি আমাকে ভালোবাসেন জিমিন? কোনো সন্দেহ? কবে থেকে? বিয়ের দিন থেকে তোমাকে শাড়িতে দেখে প্রেমে পড়ে গেছিলাম। এই জন্য বিয়ের দিন চুপ ছিলেন? হুম।
বলে জিমিন ইরিনাকে নিজের বক্ষপটে আগলে নিল। ইরিনার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? সেফার চলে গেছে? বলেও গেল না মেয়েটা। আর্য নাকি দেখেছে ওকে, বলছে যে ওর কাজ আছে তাই যাচ্ছে। সমস্যা নেই, চায়না গেলে তোমার বোনকে দেখে নিও। এখন ঘুমাও। ইরিনা তার ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝল। এই মানুষটাকে তো কত চেয়েছে, আজ সেই তার অর্ধাঙ্গ। নিয়তি বড় অদ্ভুত, কাল ললাটে কে লেখা আছে সেটাও কেউ বলতে পারবে না। মাম্মা, জিমিন পাপা আমাকে আর আগের মতো ভালোবাসে না। ছেলের কথায় আর্যর ভ্রু কুঞ্চিত হয়। ভ্রুটা তির্যক উঁচিয়ে জানতে চাইল ছেলের কাছে সে কেন, কই আগের মতো কোলে নেয় না। আর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো সারাদিন নিজের বাবার সাথে চিপকে থাকেন। শয়নে স্বপনে খাবারে দাবারে ঘুমাতে হাঁটতে সবকিছুতে আপনার বাবাকে চাই। আপনি নিজেই তো পাপার কাছে যান না বাডি। বৃদ্ধ মায়ের কথা উপেক্ষা করে ব্যালকনির দিকে দৃষ্টি ঘোরালে সেখানে তার আত্মার আত্মীয় সর্বোচ্চ নিরাপদ আশ্রয় দাঁড়িয়ে আছে। তাজিন ফোনে কথোপকথন শেষ করে কক্ষে প্রবেশ করতেই বৃদ্ধ বকে ঝাঁপিয়ে পড়ল। তাজিন ছেলেকে নিজ বাহুতে আগলে নিয়ে কপালে ভালোবাসা স্পর্শ এঁকে বলল, বাড়ি ঘুমাও। বকে নাও। তাজিন হাসল। হৃদকে সযত্নে নিজের বুকের ওপর শুইয়ে দিয়ে সে আর্যর দিকে তাকালো। আর্য মুগ্ধ নয়নে দেখছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান দুই মানুষকে। দৃশ্যটা যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা ক্যানভাস। তাজিন হৃদের চুলে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে বলল, আজ আমি অনেক খুশি মাই হার্ট। আর্য কফির কাপটা সাইড টেবিলে রেখে ধীর পায়ে এগিয়ে এলো। তাজিনের ঠিক পাশটিতে বসে সে স্বামীর কাঁধে মাথা রাখল। বাইরে তখন রূপালী চাঁদের আলো বাগান ছাপিয়ে জানলার কার্নিশে এসে আছড়ে পড়ছে। যে হাউসে আজ অদ্ভুত এক শান্তি। যে বাড়িতে একসময় কেবল ষড়যন্ত্র আর আভিজাত্যের দম্ভ ছিল, আজ সেখানে প্রতিটি কোণে প্রেমের স্পন্দন। তাজিন আর্যর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে বিবিসান। সায়র, জিমিন, অ্যালেক্স সবার জীবন গুছিয়ে দিতে গিয়ে তুমি নিজের কথা ভাবার সময় পাওনি। আজ সব শান্ত। এখন কি আমি আমার সেই সাহসী বুনলতাকে ফিরে পেতে পারি যে শুধু আমার? আর্য তাজিনের চোখের দিকে তাকালো। সেই চোখে আর্যর জন্য জমা হয়ে আছে অতলান্ত শ্রদ্ধা আর ভালোবাসা। আর্য ফিসফিসিয়ে বলল, আমি তো সবসময় আপনার তাজিন। হৃদ তখন তাজিনের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ছোট্ট হাতটা তাজিনের শার্ট শক্ত করে আঁকড়ে ধরা। তাজিন অন্য হাত দিয়ে আর্যকে নিজের আরো কাছে টেনে নিল। আর্য মৃদু হেসে মাথা রাখলো তার চীনা পুরুষের বুকে। এই হাসিটা কেবল তাজিনের জন্য সংরক্ষিত। সে চোখ বুজে তাজিনের বুকে কান পেতে শুনতে থাকলো ধুকপুকানি। সময়ের চাকা ঘূর্ণায়মান, যা নদীর স্রোতের মতোই বহমান, বিরতিহীন অবিরাম ধারায় ভেসে চলা আপন মনে। মানুষের জীবন সুখ দুঃখ হতাশা যন্ত্রণা আসে, তার প্রভাবে মানুষ কখনো থমকায় কখনো চমকায়, কিন্তু সময় কখনো থমকায় না। জীবন তার আপন নিয়মে বয়ে চলে নতুন দিগন্তের সন্ধানে। সম্পর্কের ভাঙা গড়া আর নিয়তির অলিখিত পাণ্ডুলিপি পেছনে ফেলে সবাই যখন ব্যস্ত নতুন বসন্তের রঙে নিজেদের রাঙাতে, ঠিক তখনই সময়ের স্রোত একদল মানুষকে উড়িয়ে নিয়ে যায় এক যান্ত্রিক অথচ মায়াবী কোলাহলের শহরে। সাংহাইয়ের সকালটা বরাবরই অপরূপ সৌন্দর্য বয়ে আনে। আজকেও তার ব্যতিক্রম নয়। পূর্ব আকাশে কনকচাপা রঙের আভা ছড়িয়ে পড়েছে। কাঁচ ঘেরা সুউচ্চ অট্টালিকার গায়ে প্রভাতের প্রথম কাঁচা রোদ আছড়ে পড়তেই পুরো সাংহাই শহর যেন এক রূপালী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। হুয়াংপো নদীর বুকে সকালের শান্ত হাওয়া যেন এক অদ্ভুত কম্পমান ছন্দের সৃষ্টি করেছে। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা প্রাচ্যের মুক্ত ওরিয়েন্টাল পাল টাওয়ার প্রভাতের রৌদ্রে স্নান করে এক রাজকীয় গাম্ভীর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশে চেরি আর পিস ফুলের কুড়িগুলো শিশিরে সিক্ত হয়ে হালকা বাতাসে দুলছে। ব্যস্ততার চাদর মুড়ি দেওয়ার আগে সাংহাইয়ের এই রৌদ্রোজ্জ্বল সকালটিতে লুকিয়ে আছে এক শান্ত স্নিগ্ধ মাদকতা। পিচ ঢালা রাজপথগুলো ধুয়ে মুছে সাফ করা হয়েছে, যার ওপর দিয়ে ছুটে চলেছে দুই একটি যান্ত্রিক বাহন। ঠিক এমন এক মোহময় সকালে সাংহাইয়ের একটি অভিজাত স্কাই ভিলা অ্যাপার্টমেন্টের বিশাল কাঁচ ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রভাতের এই অপরূপ রূপ অবলোকন করছে এক অতি সাধারণ হয়েও কারো জন্য অতি অসাধারণ বাঙালি রমণী।
পরনে হালকা রঙের সিল্কের গাউন। জানালা দিয়ে আসা বাতাসে উঠছে রমণীর অবাধ্য কেশরাশি। পেছন থেকে অত্যন্ত ধীর পায়ে নিঃশব্দে এগিয়ে এলো এক সুঠামদেহী বলিষ্ঠ পুরুষ। তার পরনে কালো সিল্কের পাজামা আর বুক খোলা শার্ট। আভিজাত তার পৌরুষের এক তীব্র আকর্ষণ যেন তার অবয়বে খেলা করছে। পুরুষটি আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল সেই নারীকে। নিজের শক্ত বাহুদয়ের ঘেরা টোপে বন্দি করল তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে। কাঁধের ওপর চিবুক রেখে চুলে মুখ ডুবিয়ে সে এক গভীর নিঃশ্বাস গ্রহণ করল। আর্য চমকালো না। এই চেনা স্পর্শ, এই পরিচিত সুবাস তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল, বুকে এনে দেয় এক পরম প্রশান্তি। সে আলতো করে নিজের হাত দুটি স্বামীর বলিষ্ঠ হাতের ওপর রাখল। চীনা পুরুষ তার বিবিজানের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ধীর, চেনা গম্ভীর কণ্ঠে ভাঙা বাংলায় ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বিবিজান, আজ এত সকালে? আপনাকে তো সকালে উঠতে এখন আর দেখাই যায় না। সেই 5 মাস আগে মনে হয় দেখেছিলাম। আগে যে আমাকে কামচোর বলতো, এখন সে নিজেই ফাঁকিবাজি করে। কি সুন্দর উদ্ভট টাইপের অদ্ভুত ব্যাপার। আর্য আর চোখে তার গ্রীবাদেশে লেগে থাকা শুভ্র বর্ণের শুদ্ধ পুরুষটির প্রদীপ্ত আননের দিকে চাইল। তার নয়ন যুগলে কৃত্রিম ক্রোধের অলকানন্দা। ক্ষণিকের তরে সে সলজ্জ আরেকটিমতা গোপন করে ওষ্ঠা ধরে এক চিলতে অভিমানী কাঠিন্য ফুটিয়ে তুলল। তাজিনের সুদৃঢ় আলিঙ্গনের মাঝে ঈষৎ নড়ে চড়ে দাঁড়িয়ে বেশ জুৎসই এক মুখ ঝামটা দিয়ে বলে উঠল, তা তো বলবেনই। আপনি তো খুব ধোয়া তুলসী পাতা, তাই না? যত দোষ এই নন্দ ঘোষের। নিজের দোষগুলো তার চোখে পড়ে না। অধরে এক চিলতে কৌতুকী হাসি ফুটিয়ে আর্যর কাঁধে মৃদু কামড় বসালো তাসিন। আর্য ব্যথায় আহ্লাদে শিউরে উঠে মুখ কুঁচকে পুনরায় নালিশের সুরে বলল, আপনার বাচ্চা কাচ্চাগুলো হয়েছে একদম আপনার মতোই, এক একটা আস্ত বেয়াদব। পেটে আসতে না আসতেই একটা ভেতরে বসে আমায় জ্বালিয়ে মারছে, আর ওদিকে আরেকটা বাইরে থেকে প্রতিনিয়ত নিজের বাপের প্রশ্রয় জ্বালিয়ে খাচ্ছে। আর বাপ তো সবসময় ফ্রি আছেনই ছেলের আবদার মেটানোর জন্য। দিনরাত শুধু আমাকে জ্বালাতন করেন আপনারা। ওয়াইল্ড রোজের গাম্ভীর্য মিশ্রিত স্বরের পরিবর্তে বাচ্চা সুলভ কপট ক্রোধে কম্পমান কণ্ঠে শুনে চীনা পুরুষের অধরে খেলে গেল মৃদু হাসির রেশম। তাজিন আর্যর কোমর আঁকড়ে ধরে থাকা বাহুডোর আরো কিছুটা সংকুচিত করে তার কানের লতির ঠিক নিচে ওষ্ঠ স্পর্শ করালো। তার তপ্ত ও উন্মাতাল নিঃশ্বাস আর্য শুভ্র ললাটের অবাধ্য কেশরাশিকে দুলিয়ে দিয়ে ধীরলয়ে অতি মৃদু স্বরে বলে উঠল, তুমি ছাড়া সহ্য করার কে আছে আমাদের মাইহাট? তাজিনের মায়াবী স্বর আর উষর মরুর বুকে সুশীতল বাড়িধারার মতো প্রেমাদ্র স্বীকারোক্তি আর্যর তপ্ত হৃদয় এক পরম উপশম এনে দিল। সে নিজের আকুলতাকে লুকিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলল। বাপ ছেলে আর কিছু পারুক আর না পারুক, কথার জালে ফাঁসাতে ভালোই পারে। তার সুকোমল কপলে প্রভাতের তরুণ তপনের মৃদু রশ্মির স্পর্শে অপরূপ মায়াবী আভা ছড়িয়ে দিয়েছে। তাজিনের সুদৃঢ় বক্ষ পঞ্জরে নিজের পিঠ সঁপে দিয়ে অলস মন্থরতায় অদূরে দৃষ্টি নিক্ষেপ করা আর্য তার ওষ্ঠা ধরে ক্ষণিকের তরে একচিলতে ম্লান মধুর হাসির রেখা ফুটে উঠতে সে অত্যন্ত সহজ সুরে অভিমানের পালা পুনরায় শুরু করে বলল, তা তো থাকবেই। ওদিকে আপনার নবাবজাদা কই? সে তো ভ্যাকেশন পেয়ে আজকাল সকালে ঘুম থেকে ওঠা কি জিনিস সেটা ভুলেই গেছে। ওনার ঘুম ভাঙাতে ভাঙাতে এদিকে আমার দিন পার হয়ে যায়। আর্য নয়ন কোনো অদ্ভুত মাতৃত্বের সুষমা, যা প্রস্ফুটিত পদ্মের ন্যায় শোভা পাচ্ছে। যে বনলতা একদিন একাই সমস্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্র পাড়ি দিতে উদ্যত হয়েছিল, আজ সে কেবল এই একটি পুরুষের বাহুডোরে বন্দী হয়ে ঘরোয়া খুনসুটিতে মাতোয়ারা। সময়ের অলিখিত বিধানে আর্য আজ এক শান্তিময় নীরের রানী, যার ক্ষোভের আড়ালে লুকিয়ে থাকে সহস্র বসন্তের ভালোবাসা। হ্যাঁ, 5 মাস পার হয়ে গেছে সেদিনের পর। অনেক কিছু পরিবর্তন হয়েছে ধরিত্রীতে। বদলেছে ফারার শায়রের সম্পর্কের বাঁধন, বদলেছে মেরিনার অ্যালেক্সের ঝগড়ার সুর, বদলেছে তটিনীর উগ্রতা, কিন্তু তার হ্রাস পাওয়ার বদলে আরো বৃদ্ধি পেয়েছে। বদলেছে ইরিনা আর জিমিনের সম্পর্ক, বদলেছে আর্যর অভিমানের সুর, বদলায়নি শুধু তাদের ভালোবাসা, বন্ধুত্ব আর হৃদ ভিলার কোলাহল। এত পরিবর্তন অপরিবর্তনের মাঝে সব থেকে বড় পরিবর্তন যেটা এসেছে
তা হলো 5 পুরুষের জীবনে নতুন জীবনের আগমন। আজ তটিনীর প্রেগনেন্সির 5 মাস হতে চলল, কিন্তু তটিনী এখন আর একা গর্ভবতী নয়। হৃদভিলায় বাকি 3 নারীর জীবনে আগমন ঘটেছে নতুন অতিথির। শুধু তারাই নয়, ফারা গর্ভবতী। আকস্মিকভাবে 4 জনের প্রেগনেন্সি 4 মাস হতে চলল। বসন্তের দক্ষিণ হাওয়া যেমন বৃক্ষ পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে, ঠিক তেমনি 4 জন নারীর মাতৃত্বের এই শুভ আগমনী বার্তা পুরো পরিবারকে এক মায়াবী বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তাজিন তার বিবিজানের অভিমানী মুখের দিকে চেয়ে হো হো করে হেসে উঠল। অতঃপর অর্ধাঙ্গিনীর চিবুক স্পর্শ করে মৃদুস্বরে বলল, নবাবজাদা তো ঘুমাবেই বিবিজান। সারাদিন বাবার সঙ্গে খুনসুটি করে রাতে যে কখনো ঘুমায় তার কি কোনো হিসাব আছে? আর তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। ডাক্তার কিন্তু বলেছে এই অবস্থায় একদম রাগ করা চলবে না। তাছাড়া তুমি একা নও, এবার তো হৃদ ভিলায় পুরো বেবি স্কোয়াড আসতে চলেছে। তাজিন তার বিবিজানকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নিয়ে ভুল শুধরে দেওয়ার মতো করে বলল, কিন্তু আজ আমার ছেলে উঠে পড়েছে মাইহাট। আসলে হৃদ উঠে পড়েছে? কোথায় ও? তাজিনের ঠোঁটের কোণে এক মৃদু রহস্যময় হাসি ফুটে উঠল। আর্যর মসৃণ কপলে আলতো আঙুল বুলিয়ে ব্যালকনি থেকে নিচের দিগন্ত বিস্তৃত সুদৃশ্য সবুজ উদ্যানের দিকে ইশারা করল। আর্য চোখের কৌতূহলী দৃষ্টি অনুসরণ করল স্বামী নামক চীনা পুরুষের তর্জনী নির্দেশিত পথটি। সেখানে প্রভাতের কুয়াশা ভেজা ঘাসের গালিচার উপর এক অদ্ভুত তুলকালাম কাণ্ড সংঘটিত হয়েছে। তাজেন গম্ভীর কণ্ঠে মৃদু কৌতুক মিশিয়ে ভাঙা গলায় বলল, ওই দেখো বনলতা, আমার প্রিন্স এখন গার্ডেনে বসে পুরোদমে শুটিং করছে। পাশে ইরিনাও আছে। তাজিনের মুখে শুটিং শব্দটা শুনে আর্যুর যুগল ভ্রু ঈষৎ কুঞ্চিত হলো। সে কিছুটা বিস্মিত হয়ে স্বামীর সুপ্রশস্ত বুকের ওপর ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে বলল, মানে? সকাল সকাল আবার কিসের শুটিং করছো? আর ইরিনাই বা সেখানে কি করছে? চীনা পুরুষের ঠোঁট জোড়া প্রশান্তির এক চিলতে হাসিতে প্রসারিত হলো। সে আর্যকে নিজের আরো কাছে টেনে নিয়ে তার কাঁধের ওপর চিবুক রেখে বলল, কাই আর জিমিন মিলে আজ তটিনীর হাতে আচ্ছা রকমের কেলানি খাচ্ছে। বেচারি তটিনীর সকাল সকাল মুড সুইং হয়েছে, আর সেই সুযোগে ইরিনা শান্ত হয়ে একপাশে বসে বসে হৃদের ক্যামেরা দিয়ে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করছে, মানে শুটিং করছে আর কি। আর ওদিকে মিরিন তো সকাল থেকে অ্যালেক্সের মাথা একদম খারাপ করে দিচ্ছে এসব নিয়ে। চীনা পুরুষের কৌতুকপূর্ণ বিবরণ শুনে আর্যুর মনের সব গাম্ভীর্য এক লহমায় কর্পূরের মতো উবে গেল যেন। ওষ্ঠাধর ভেদ করে বেরিয়ে এলো এক খিলখিল হাসির ঝংকার, যা চীনা পুরুষের নিকট প্রভাতে আলোর চেয়ে অধিকতর উজ্জ্বল। আর্য এক দৃষ্টিতে চেয়ে রইল গার্ডেনের দিকে। অতঃপর মৃদুস্বরে বলল, এরা আর মানুষ হবে না। ঝিলমিল আলোর স্পন্দনে কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে গেল চারপাশের চঞ্চলতা। কোনো শব্দ নেই, কোনো বাক্য ব্যয় নেই, শুধু দুটি হৃদয়ের অতি চেনা স্পন্দন একে অপরের সাথে বিলীন হয়ে যাচ্ছে। নীরবতার এই সুর বড়ই গাঢ়, বড়ই মোহময়। হঠাৎ চেনা পুরুষের আখিদয় এক গভীর আসক্তি আর মত্ততা খেলে গেল। আর্য কিছু বুঝে ওঠার আগেই এক লহমায় তাজিন তার সুদৃঢ় বলিষ্ঠ দুই বাহুর বন্ধনে আর্যকে শূন্যে তুলে নেয়। অতর্কিত এই ক্ষিপ্রতায় আর্য মৃদু চমকে উঠে তাজিনের চওড়া কাঁধ দুটো খপ করে আঁকড়ে ধরল। তার ওষ্ঠাধর থেকে এক চিলতে সলজ্জ আপত্তি উচ্চারিত হওয়ার আগে তাজিন ধীর পায়ে অগ্রসর হলো ভিতরে। ত্রস্ত পায়ে ভিতরে এসে বিছানায় বসলো, কিন্তু বাহুডোর আলগা করল না। আর্যকে নিজের দিকে ফেরালো। অতঃপর ছোট্ট বাচ্চার ন্যায় মুখ গুজলো আর্যর গলায়। তার তপ্ত ঘন ঘন নিঃশ্বাস আর্যর কোমল ত্বকে এক তীব্র শিহরণে জন্ম দিচ্ছে। কিছুক্ষণ এভাবেই বসে রইল। আর্য হাতের আঙুল চালালো শুভ্রবর্ণের পুরুষের চুলে। বেশ খানিকক্ষণ এভাবে অতিক্রান্ত হলো তাদের। অতঃপর তাজিন সামান্য মুখ উঁচিয়ে উকি মারার ন্যায় চাইল তার বিবিজানের কান্তিতে। আর্য ভ্রু কুঁচকে দেখতে থাকে স্বামী নামক আপন মানুষটার পাগলামি। তাজিন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে অতিশয় কাতর সুরে আকুলতা প্রকাশ করে বলল, আজ বাংলাদেশ না গেলে হয় না মাইহাট? স্বামীর এই অকস্মাৎ ছেলে মানুষই আর তীব্র প্রণয় কাতর আবদার শুনে আর্যর বক্ষ পঞ্জর জুড়ে যেন এক বসন্তের মাতাল হাওয়া বয়ে গেল। সে নিজের সুকোমল হাত দুটি তাজিনের এলোমেলো চুলের অরণ্যে ডুবিয়ে দিল। তাজিনের মুখের এই অসহায়ত্ব কেবল আর্যর সামনে প্রকাশ পায়।
যা তাকে একাধারে তীব্র আনন্দ আর গভীর মায়ায় আচ্ছন্ন করে। কিন্তু এই মায়াজালের ছলচাতুরিতে আর্য পা দিবে না। তাজিনের এটা রোজকার পাগলামি। খুব জোর 1 ঘন্টার জন্য আর্য আর হৃদ কাজ ব্যতীত তার চোখের আড়াল হলেই যেন পাগল হয়ে যায় সে। নিজের চিরচারিত গাম্ভীর্য ফিরিয়ে এনে গম্ভীর কণ্ঠে বলল, জি না, আমার ভাই আমাকে ডেকেছে, আমি যাব। আমার ভাই শব্দ দুটি কর্ণকুহরে প্রবেশ করতেই যেন বারুদে অগ্নিসংযোগ ঘটল। মুহূর্তের মাঝে তাজিনের নয়ন কোণে কপট ক্রোধের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। চীনা পুরুষ যেন এক লহমায় এক অতি ঈর্ষাপরায়ণ ক্ষুব্ধ বালকে পরিণত হলো। সে আর্যর কাঁধের ওপর থেকে নিজের চিবুকটি সজোরে সরিয়ে নেয়। শুভ্রবর্ণের মুখাবয়বে তীব্র অসন্তোষ ভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। বেশ তেতে উঠে কর্কশ সুরে বলল তাজিন, তোমার শুধু ভাইই আছে, আর কারো বুঝি ভাই নেই? সারাদিন তো ফোনেই কথা বলো, আবার মাসে মাসে ওনার তোমাকে সামনাসামনি দেখতে ইচ্ছা করে। এতই যদি বোনকে দেখার শখ, তবে তোমার ভাইকে বলো না এখানে আসতে। আর আমার বোনটাকেও তো ওই শালা নিজের কাছে আটকে রেখেছে। আমি কি সারাদিন আমার বোনকে ফেরত চেয়ে চিল্লাই? যত সব আদিক্ষেতা। চীনা পুরুষের অকস্মাৎ রাগত মুখচ্ছবি আর তীব্র বিদ্বেষী উষ্মা অবলোকন করে আর্য বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ওষ্ঠের কোন এক পরম উপহাসের ভঙ্গিমা ফেলে গেল। এটা তাজিনের রোজকার কথা। বেচারা আজকাল শায়রকে দেখতেই পারে না। তার দুটো প্রধান কারণ। প্রথম, তাজিন শায়রকে পরামর্শ দিয়েছিল ফারাকে নিয়ে চায়না শিফট হতে, কিন্তু শায়র ওর মুখের ওপর নাকচ করে দেয়। আর দ্বিতীয়, শায়র আর্য প্রেগনেন্ট হওয়ার পর থেকে দিনে 3 বার ফোন দেয় আর বাংলাদেশ যাওয়ার কথা বলে। এতে হৃদ মাঝে মাঝে বাংলাদেশ যাওয়ার জিদ ধরে। আজকাল তাজিনের শায়রকে প্রিয় বন্ধু না, বরং অপ্রিয় শত্রু মনে হয়, যে কিনা তাজিনের মতে তার থেকে তার বউ বাচ্চা আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। আর্য কণ্ঠে মেয়েকে অবজ্ঞা ফুটিয়ে বলল, আহারে, কি আমার বোন দরদে এলেন! কোথায় আমার ভাই শায়র জুনায়েদ খান, আর কোথায় আপনি? ওনার সাথে নিজের তুলনা করতে এসেছেন? এ তো একেবারে চাঁদের সাথে পাদের তুলনা। কি কি বললা তুমি? তাজেন ক্ষিপ্র গতিতে আর্যর কোমর থেকে নিজের বাহুডোর আলগা করে সোজা হয়ে বসল। তার সুগোর কপাল জুড়ে রাগের কয়েকটি সূক্ষ্ম শিরা ভেসে উঠেছে। আর্য তার চীনা পুরুষের রাগটাকে আজকাল ভীষণ উপভোগ করে। তাজিনের রাগী চোখের দিকে চেয়ে আর্য ঠোঁট কামড়ে হাসল। বিছানায় ঠেস দিয়ে বসে দেখতে থাকলো চীনা পুরুষের কার্যকলাপ। তাজিন নিজের রাগকে সামলাতে না পেরে বিছানা থেকে এক ঝটকায় নেমে দাঁড়ালো। ঘরের মেঝেতে চক্কর কাটতে কাটতে অত্যন্ত অসহায় ও অপমানিত বোধে 2 হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে আওড়াতে লাগলো। নো, দিস ইজ টু মাচ। ওই শায়রের বাচ্চা আজকাল বেশি বকে। না, শায়রের বাচ্চা তো আমার বোনের পেটে। আমি আমার ভাগ্নি ভাগিনাকে কিছু বলতে পারি না। সব দোষ ওই শায়রের, ও একটা বেয়াদব। আহ আরে বাবা, 1 ঘন্টারই তো ব্যাপার, আপনিও তো যাচ্ছেন। 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা পরে সমস্যা কি? তাজিন আর্যর দিকে ঘুরে দাঁড়িয়ে ক্ষুব্ধ গলায় বলে উঠল, 1 ঘন্টার ব্যাপার? 1 ঘন্টা মানে বোঝো তুমি বিবিজান? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড আমি তোমাকে আর হৃদকে ছাড়া থাকবো? ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, তুমি আমার ছেলেকে রেখে যাও, আমি নিয়ে যাব। আর্য তেতে উঠল, আপনি কি আমাকে ছেলের জন্য বিয়ে করেছেন নাকি? আমার জন্য। তাজিনের নিজের মুখে এখন নিজেই বাড়ি মারতে মন চাইছে। কোন দুঃখে সে মুখ খুলল। এ কি অদ্ভুত প্রশ্ন বিবিজান! তুমি ছাড়া হৃদ কোথায় ছিল? আর হৃদকে ছাড়াই বা আমি কোথায় থাকবো? আমার এ অন্ধকার জীবনের সমস্ত আলো তো তুমি এনেছো। হৃদ আমার কলিজা, কিন্তু তুমি যে আমার হৃদস্পন্দন। নিজের হৃদস্পন্দন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে বলো? হ্যাঁ, 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 হয়েছে তাল মারা। আমার ছেলে আমার সাথেই যাবে, আপনি কাজ শেষ করে চলে আসবেন। বুঝছেন, ফারা নাকি আজকাল মুড অনেক খারাপ থাকে। কাল আল্ট্রাসনোনোগ্রাম করেছে, কাল রিপোর্ট দিয়েছে টুইন্স হবে ইরিনার মতোই। একটা ছেলে একটা মেয়ে। চীনা পুরুষ নিজের 2 চোখের কোটর প্রসারিত করে আর্যর দিকে চাইল। তার বলিষ্ঠ অবয়ব যেন অদৃশ্য কোনো উপস্থিতির পরশে অবশ হয়ে পড়ল। আর্যর কোমল হাত দুটির ওপর নিজের সুদৃঢ় আঙুলগুলোর বাঁধন শক্ত করে রুদ্ধশ্বাসে বলল, টুইন্স? ফারার টুইন্স হবে বিবিজান। আমার এই ছোট্ট বোনটার শরীরে এখন একসাথে 2টো প্রাণ স্পন্দিত হচ্ছে। হ্যাঁ, কাল রাতে ভাইয়া ফোন দিছিল না, তখন বলল,
আপনি তো কথা বললেন না। আমার বলতে মনেও নাই ফারা কাঁদছিল, শরীর নাকি ব্যথা করছে, ইরিনার মতোই। প্রথমবার মা হচ্ছে, তার উপর একসাথে দুটো বাচ্চা। ভয় ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া খুশি হয়ে ওর কান্নাকাটি দেখে খুশি হতে পারছে না। তাজিন কিছু একটা ভেবে বলল, মাই হার্ট, সবাই আল্ট্রাসোনোগ্রাম করলো, কিন্তু তুমি করতে চাইছো না কেন? তাজিনের অতল স্পর্শী নয়ন যুগলে গভীর সংশয় ঘনীভূত হলো। ফারার জীবনের এই অভূতপূর্ব আনন্দ বার্তা তাকে ক্ষণিকের দ্বারা আপ্লুত করলো। পরক্ষণে এক সুগভীর স্বামী সুলভ ব্যাকুলতা তার চিত্তকে গ্রাস করে নেয়। আর্যকে সে কবে থেকে বলছে এই কথাটা, কিন্তু তার বনলতা আল্ট্রাসোনোগ্রাম করবে না বলে পণ করেছে যেন। প্রেগনেন্সির ব্যাপারটা পূর্ব পরিকল্পিত ছিল না তাজিন বা আর্য কারোরই। তবুও যে মানুষটি নিজের সমস্ত সত্তা দিয়ে বাঙালি রমণীকে ভালোবেসেছে, তার মনে তার অর্ধাঙ্গিনীর গর্ভস্থ সন্তানকে নিয়ে এক সূক্ষ্ম তীব্র উৎকণ্ঠা জাগরিত হওয়া অতি স্বাভাবিক। তাজিনের গভীর অর্থপূর্ণ প্রশ্নে আর্য যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার নয়ন কোণে ক্ষণিকের জন্য খেলা করে গেল দ্বিধাবোধ। উঠে যে কাবাট খুলল, নিজের জন্য ড্রেস খুঁজতে লাগলো। চীনা পুরুষের প্রদীপ্ত তীক্ষ্ণ চাউনি থেকে দৃষ্টি সরিয়ে নিল এই কাজের বাহানায়। ওষ্ঠা ধরে এক চিলতে সলজ্জ হাসি ফুটিয়ে বলল, আমি একেবারে বেবি হলেই দেখতে চাই। রেগুলার চেক আপ তো করছি, ডাক্তারও তো বলল সব ঠিক আছে। তাহলে আর আলাদা করে দেখার কি দরকার? সমস্যা কি এতে? তাজিন যেন বেশ বুঝতে পারছে তার বিবিজানের দ্বিধার উৎস। তার সে 5 মাস পূর্বের কথাগুলো আর্য বেশ গভীরভাবে নিয়েছে। তাই তো আল্ট্রাসোনোগ্রাম করতে চায় না। যদি তাজিন ছেলে বাচ্চা দেখে না নিতে চায়, এই ভয়ে এত বাহানা দেয় সে। তাজিন বুঝেও না বোঝার ভান করে থাকে। হৃদয়ের জায়গা কাউকে দিতে পারবে না এই চিন্তায় সেদিন বলে ফেলেছিল কথাগুলো। কিন্তু তার মানে এমন তো নয় যে সে নিজের সন্তানকে ফেলে দিবে। তাজিন মুখ ফুটিয়ে সে অপ্রিয় স্মৃতি রোমন্থন করল না। কিছু কৈফিয়ত দিলে যদি তার বনলতার হৃদয় লুকানো ক্ষততে পুনরায় রক্তক্ষরণ হয়, সেই ভয়ে সে নিজের কণ্ঠের সমস্ত আকুলতা সান্ত্বনা সংবরণ করে নিল। আর্যর হাত নিজ হাতে আঁকড়ে অধর কোণে স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলল। ঠিক আছে বিবিজান, আর বাহানা দিতে হবে না। চলো এবার নিচে যাওয়া যাক। বাদরগুলো ওদিকে পুরো বাগান মাথায় তুলেছে। তোমরা আবার বের হবে একটু পরেই। বলেই সে আর কোনো উত্তরের অপেক্ষা না রেখে আর্যর হাতটি পরম যত্নে নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। যেন এই একটিমাত্র স্পর্শেই সে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে নিঃশব্দে বুঝিয়ে দিতে চাইল। সেদিন যাই ঘটে থাকুক না কেন, আজ এই পৃথিবীতে আর্যর ইচ্ছার চেয়ে বড় কোনো সত্য তার কাছে নেই। গার্ডেনে প্রবেশ করতেই চোখ পড়ল তুলকালাম কাণ্ডের ওপর। তটিনী হৃদের ছোট্ট কারে চড়ে জিমিন আর কাইকে তেড়ে বেড়াচ্ছে। এদিকে বেচারা জিমিনের অবস্থা কাহিল। একে তো বউয়ের সেবা করতে হয়, তার উপর বন্ধু। ওই শালি, তুই তোর স্বামীকে তাড়াচ্ছিস ভালো কথা, আমাকে কেন তাড়ছিস? তোকে আমি খুন করব শালা, হারামি। তটিনীর কথায় কাই আর জিমিন দৌড়ের গতি দ্বিগুণ বাড়িয়ে দিল। জিমিন কাইয়ের দিকে তাকিয়ে খেকিয়ে বলল, তোর বউকে সামলা শালা। তুই কোন দুঃখে বলতে গেছিলি? ও পেতনি, ওর পেটে শাকচুন্নি হবে, এখন বুঝ ঠেলা। নিজের পায়ে নিজে কুড়াল মারছিস। কাই আর জিমিন হাঁপিয়ে উঠেছে। জিমিন নিজের প্রাণ হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে ক্ষুব্ধ গলায় চেঁচিয়ে উঠল, আরে শালার ভাই, আমি কি সাধে বলেছি? ডাক্তার কাল বলল না শান্ত থাকতে? ও তো সকাল সকাল আস্ত একটা ড্রাগন সেজে বসে আছে। ও পেতনি না হলে কি আর কেউ এই সাত সকালে খেলনা গাড়ি চড়ে মানুষ খুন করতে বের হয়? তটিনী বিন্দু মাত্র দমল না। সে এক্সিলেটরে নিজের ডান পায়ের জোর বাড়িয়ে দিয়ে স্টিয়ারিংটি এক ঝটকায় ঘুরিয়ে জিমিনের একদম সম্মুখে গাড়ি এনে ব্রেক কষল। চাকার তীব্র ঘর্ষণে ঘাসের গালিচা থেকে কুয়াশা জলকণা ছিটকে উঠল। ছোট্ট গাড়ি থেকে নেমে জিমিনের উপর গর্জে উঠল, কি বললি তুই? আমি পেতনি আর আমার পেটের বাচ্চা শাকচুন্নি? আজ তোদের দুজনকে পিটিয়ে তক্তা না বানালে আমার নামও তটিনী নয়। জিমিন, তুই অনেক বেশি কথা বলিস আজকাল। জিমিনের বাচ্চা জিমিন, দাঁড়া তুই। কাই লম্বা লম্বা পা ফেলে এক লাফে বাগানের সুদৃশ্য পাথুরে ফোয়ারাটির ওপারে গিয়ে হাঁপাতে লাগলো। তটিনী ওদিকে ছুটে যেতে সে একটু নিরাপদ দূরত্ব পেয়ে কোমরে হাত দিয়ে বেশ সহজ সুরে বলে উঠল,
জিমিন ইয়ার, তুই একটু তটিনীর সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে যা তো। ওর রাগটা একটু তোর উপর দিয়ে চলে গেলে আমি অন্তত শান্তিতে এক কাপ কফি খেতে পারি। আর তুই তো ওর ভাই না, বোনের রাগ ভাই একটু সহ্য করতেই পারে। জিমিন শার্টের কলার ঢিল করতে করতে কাইয়ের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো। সে রাগে গড়গড় করতে করতে বলল, তোর এই দরদ আমি আর নিতে পারছি না কাই। বউ তোর, ও গর্ভবতী হয়েছে তোর জন্য, আর সকাল সকাল কেলানি খেতে হচ্ছে আমাকে। এটা কোন ধরনের নিয়ম? তাদের তিনজনের কাণ্ড দেখে বাগানের এক কোণে বেঞ্চে আসনরত ইরিনা আর হৃদের হাসির কোনো সীমা নেই যেন। দুজন থেকে থেকে হো হো করে হেসে উঠেছে। ইরিনা ক্যামেরাটি হৃদের হাত থেকে নিজের হাতে নিয়ে নিখুঁত অ্যাঙ্গেলে জিমিনের করুণ মুখের ক্লোজ আপ শট নিতে নিতে খিলখিল করে হেসে উঠল। ক্যামেরার ওপার থেকে জিমিনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, হাবি, জাস্ট অসাম লাগছে তোমাকে। একদম রিয়েল অ্যাকশন হিরোদের মতো দৌড়াচ্ছ। হৃদ, দেখো তোমার জিমি পাপার দৌড়ানোর স্পিড কিন্তু অলিম্পিক লেভেলের। হৃদ আবারও খিলখিল করে হেসে উঠল। আরজু আর তাজিন এই দৃশ্য অবলোকন করছে তৃপ্তির সহিত। শরীফ আসর আর শেফালি আসর এখানে নেই। তারা দুজন কিছুদিন দেশে বাড়ি থাকবেন বলে টাঙ্গাইলে গিয়েছেন। তাই তো এদের বাদরামি আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মিরিন মুখ ফুলিয়ে বসে আছে, আর অ্যালেক্স চুল খামছে ধরে ঘাসের ওপর বসে বসে স্ত্রীর অহেতুক উদ্ভট সব অভিযোগ শুনছে। মিরিন আবারও অভিমানী সুরে বলে উঠল, অ্যালেক্স, আপনি আর আমাকে ভালোবাসেন না। অ্যালেক্স ঘাসের ওপর বসে আকাশপানে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার সুবিন্যস্ত চুলে হাত চালিয়ে যেন নিজের ধৈর্যের শেষ সীমাটুকু মেপে নেওয়ার চেষ্টা করছে। সকাল থেকে মিরিনের মুড সুইং এর চক্করে পড়ে তার মাথার অর্ধেক চুল ছাড়া দশা হয়েছে। এই গ্রুপের সব থেকে সিরিয়াস মানুষটার অবস্থাও আজ কাহিল। অ্যালেক্স অত্যন্ত করুণ চোখে মিরিনের দিকে তাকিয়ে দুই হাত জোর করে করুণ সুরে বলে উঠল, দোহাই তোমার মিরিন, এই সকালবেলা অন্তত এই অপবাদটা দিও না। কাল রাতে তোমার জন্য মাঝরাতে পুরো সাংহাই শহর চষে আইসক্রিম নিয়ে এলাম। ভোর 4টেই তোমার হঠাৎ করে আচার খেতে ইচ্ছা হলো বলে রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল উল্টে পাল্টে আচার খুঁজে বের করলাম। আর এখন সকাল 8টায় তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না? এটা কি জঘন্য রকমের অবিচার নয় চুমুখোর? মেরিন তিলমাত্র নরম হলো না, বরং তার ডাগর ডাগর চোখ দুটো সজল করে ওষ্ঠাধর ফুলিয়ে আরো বেশি অভিমানী সুরে মুখ ঘুরিয়ে বলল, একদম বানিয়ে বানিয়ে বাড়িয়ে বলবেন না। ওগুলো তো আপনি লোক দেখানো করেছেন। আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসতেন, তাহলে কাল রাতে যখন তটিনীকে কাই কোলে তুলে ঘরে নিয়ে যাচ্ছিল, তখন আপনি কেন আমাকে কোলে নিলেন না? আমার বুঝি ভারী শরীর নিয়ে হাঁটতে কষ্ট হয় না? আসলে আপনি আমাকে এখন আর পাত্তাই দিতে চান না। মেরিনের এমন অদ্ভুত ও উদ্ভট যুক্তি শুনে অ্যালেক্সের চোখ দুটো কপালে ওঠার জোগাড়। ঘাসের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে নিজের জিন্সের ধুলো ঝাড়তে ঝাড়তে প্রায় আর্তনাদ করে বলল, আরে বাবা, কাই তটিনীকে কোলে তুলেছিল কারণ তটিনী তখন সিঁড়িতে দাঁড়িয়ে কাইয়ের সঙ্গে ঝগড়া করতে করতে প্রায় পড়ে যাচ্ছিল। আর তুমি তো তখন সোফায় বসে আরামসে চিপস খাচ্ছিলে। আমি যদি কোনো কারণ ছাড়া সোফা থেকে তোমাকে ওভাবে তুলে নিতাম, তুমি নিজেই তো আমাকে আস্ত একটা পাগল ভেবে রেড ভিলার ছাদ থেকে ফেলে দিতে। এখন কোন দুঃখে কাইয়ের সঙ্গে আমার তুলনা করছো? আর তোমার ভারী শরীর মানে বেবি, তোমার কেবল 4 মাস। তোমাকে দেখে তো বোঝাও যায় না তুমি প্রেগনেন্ট। কি? আপনার এত বড় সাহস? আপনি বলতে চান আমি নাটক করছি? আমার পেটে 4 মাসের বাবু, আর আপনার চোখে সেটা বোঝাই যায় না? তার মানে আপনি আমার পেটের বাবুটাকে একদম স্বীকার করতে চান না, তাই তো? ও বুঝছি, আপনি আসলে বাচ্চার কোনো দায়িত্বই নিতে চান না। অ্যালেক্স নিজের কপালে নিজের হাত দিয়ে সশব্দে একটি থাপ্পড় বসালো। সে অত্যন্ত করুণ স্বরে আকাশপানের চেয়ে বিড়বিড় করলো, হে খোদা, এ আমি কোন নরকে এসে ফেসে গেলাম? অতঃপর মিরিনের দুটি নরম হাত নিজের 2 হাতে তালুতে নিয়ে করুণ স্বরে বলল, আরে আমার লক্ষ্মী বউ, আমার সোনা, আমার লক্ষ্মী চুমুখোর, আমি কি একবারও বলেছি তুমি নাটক করছো? আমি তো জাস্ট বিজ্ঞানের নিয়ম বলছিলাম। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আমি তোমাকে দিনে রাতে 24 ঘন্টায় কোলে করে ঘুরবো। এমনকি বাংলাদেশ যাওয়ার ফ্লাইটেও তোমাকে কোলে নিয়ে বসে থাকবো, ঠিক আছে? এবার একটু হাসো তো সোনা। মেরিনের চোখের কোণে এবার এক ফোঁটা কৃত্রিম অশ্রু টলমল করে উঠল। সে মুখটা আরো গোমরা করে বলল, আবারও মিথ্যা বলছেন আপনি।
আপনি তো তাজিন ভাইয়ের সাথে যাবেন, আপনাদের কাজ আছে, তাই পরে আসবেন, আমি সব জানি। হুহ, আরে ইয়ার, আমি তোমার জন্য এখন কাজ কাম ফেলে রাখবো? অ্যালেক্সের গলাটা ভুলবশত একটু চড়ে গেছিল, তাতেই ভ্যা করে কেঁদে দিল মিরিন। দেখেছ, একটু বলতেই কেমন চিল্লাচ্ছেন আমার উপর। এই অবস্থায় ডাক্তার বলেছে আমাকে সবসময় খুশি রাখতে, আর আপনি সকাল সকাল আমাকে বকাঝকা করে আমার মন খারাপ করে দিলেন। আমার পেটের বাবুটা সব দেখছে, ও বড় হয়ে কিন্তু ওর পাপার সাথে একদম কথা বলবে না। অ্যালেক্স আত্মসমর্পণ করলো বইয়ের জিদের নিকট। মিরিনের এই কান্নার অস্ত্রের সামনে তার সমস্ত যুক্তি বুদ্ধি এক লহমায় ধূলিসাৎ হয়ে যায় যেন। সে তাড়াহুড়ো করে মিরিনের পাশে ঘাসের ওপর হাঁটু গেড়ে বসলো এবং তার কোমল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত আদরে গলায় তোষামত করতে শুরু করলো। আচ্ছা বাবা, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। বাবু, তুমি পাপার উপর একদম রাগ করো না সোনা, তোমার মামুনি আসলে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে। আচ্ছা বেবি, আমি তোমাকে শায়রের বাসায় যেয়ে কোলে নিব, ওকে? তাজিনের স্বভাব সুলভ গম্ভীর চেহারা ভেঙে এবার বাঁধ ভাঙা হাসির জোয়ার উঠল। অ্যালেক্সের এমন নাজেহাল দশা আর করুণ তোষামত দেখে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। মুখ ঘুরিয়ে সোজা অ্যালেক্সের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। বন্ধুর উপহাসে অ্যালেক্সের এমনিতেই জ্বলে থাকা পিত্তি যেন আরো চটে গেল। সে ঘাসের ওপর হাঁটু গেড়ে বসা অবস্থা থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালো। নিজের জিন্সটা টেনে টুনে ঠিক করতে করতে চরম বিরক্তিতে মুখ কুঁচকে তাজিনের দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল। কিরে কেটি, তুই অত দাঁত বের করে হাসছিস কেন শুনি? খুব তো তামাশা দেখছিস। ভাগ্যিস আর্যকে পেয়েছিলি বলে তোর সাত কপাল। আজ আমার জায়গায় তুই থাকলে বুঝতি কত ধানে কত চাল, তখন আর হো হো হাসি বের হতো না। তাজিন আর্যর কোমর থেকে নিজের হাতটা এক মুহূর্তের জন্য আলগা না করে অ্যালেক্সের রাগত চেহারার দিকে চেয়ে বাঁকা হাসলো। চীনা পুরুষের অধর কোণে খেলে গেল এক পরম বিজয়ী ভাব। সে কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ত সুরে বলল, তুই বুঝ ভাই, আমার এসব বোঝার একদম দরকার নেই। আমার বনলতা আমার কাছে তো চাঁদের আলো, তোর মতো 24 ঘন্টা কোলে করে ঘোরার ডিউটি আমার কপালে নেই। অ্যালেক্স আরো কিছু বলতে গিয়েও মিরিনের দিকে তাকিয়ে ভয়ে মুখ বুজে রইল। তটিনী ওদিকে কাইকে ধাওয়া করতে করতে তাদের দিকে এক নজর দেখে নিয়ে জোরে হেসে উঠল। পুরো বাগান জুড়ে হাসির এক মায়াবী কোলাহল। সব কোলাহল ছাপিয়ে বাগানের এক প্রান্ত থেকে ভেসে এলো এক ছোট্ট চিলতে মিষ্টি কণ্ঠস্বর, মাম্মা, ড্যাডা। কুয়াশা ভেজা ঘাসের ওপর দিয়ে ছোট্ট পদযুগলে প্রজাপতির মতো ডানা মেলে দৌড়ে আসছে হৃদ। তার গাল দুটো লাল হয়ে আছে, চোখে মুখে প্রভাতের প্রথম আলোক রশ্মির ন্যায় নিষ্পাপ আনন্দ। তৎক্ষণাৎ তাজিনের নয়ন কোণে ঘনীভূত হলো পিতৃস্নেহের অতল মহাসমুদ্র। তার অবয়বের সমস্ত রাজকীয় গাম্ভীর্য আর আভিজাত্যের কঠিন প্রলেপ মুহূর্তের মধ্যে কর্পূরের ন্যায় উবে গেল। সে নিজের দীর্ঘাবয়বকে নত করে হাঁটু গেড়ে বসল কুসুম কোমল ঘাসের ওপর। প্রসারিত করে দিল সুদৃঢ় বলিষ্ঠ দুই বাহু। হৃদ এক মুহূর্তের জন্য বিলম্ব করল না। বাতাসের বুকে এক টুকরো শুভ্র মেঘের মতো ভেসে এসে সে ঝাঁপিয়ে পড়ল তাজিনের চওড়া বক্ষপঞ্জরে। নিজের বুকের গভীরে টেনে নিল চীনা পুরুষ তার পরম আত্মার আত্মীয়কে। ছেলের ললাটে ললাটে ঘষতেই ছোট্ট প্রাণটা খিলখিল করে হেসে ওঠে, বাবার গালে ঠোঁট ছুঁয়ে দিল। এ দৃশ্যের চাক্ষুষ প্রমাণ না হলে বোধহয় বর্ণনা করা মুশকিল কতটা মায়াবী এই মুহূর্তটা। এতটাই মনোমুগ্ধকর দৃশ্য যে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চেয়েও দামি মনে হবে তা অবলোকন করলে। হৃদ তাজিনের বুক থেকে একটু মুখ উঁচিয়ে আর্যর দিকে তাকিয়ে মায়াবী সুরে বলল, মাম্মা, দেখো, আই এম রেডি। আমি জিমিন পাপার ডান্স ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি, খুব মজা হয়েছে। আর্য সস্নেহে হৃদের কপালে চুমু খেয়ে তাজিনের দিকে চেয়ে ওষ্ঠা ধরে একটু কৌতুকের হাসি ফুটিয়ে বলল, তা তো দেখিয়ে এলাম মাই বয়। তাজিন ছেলেকে বুকে আগলে নিয়ে বলল, বাডি, বিডি না গেলে হয় না, আমার সাথে যেও, মাম্মা আগে যাক। তাজিনের প্রস্তাব শুনে হৃদ গোল গোল চোখ করে চাইল বাবার দিকে। তার ছোট্ট ললাটে কয়েকটি সূক্ষ্ম ভাঁজ পড়ল, যেন সে গভীর কোনো চিন্তায় মগ্ন। আর্য কিছু বলার আগে হৃদ তাজিনের গাল দুটো নিজের দুই তুলতুলে হাত দিয়ে আলতো চেপে ধরে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করে বলল, নো ড্যাডা, এটা একদম পসিবল না। মাম্মা একা একা চলে গেলে ফ্লাইটে মাম্মাকে কে টেক কেয়ার করবে?
তুমি তো জানো মাম্মার পেটে এখন একটা বোন পড়ি আছে আমার। আমি আর তুমি তো প্রমিস করেছিলাম আমরা সবসময় মাম্মাকে প্রোটেক্ট করব। তুমি এখন ফাঁকিবাজি করছো কেন? ছেলের মুখে এমন যুক্তিপূর্ণ দায়িত্বশীল কথা শুনে তাজিন ক্ষণিকের তরে বাকরুদ্ধ হলো। দেখেছো মাই বয়, তোমার ড্যাডা মুখে শুধু বড় বড় কথাই বলতে পারে, আসলে উনি একটা আস্ত কামচোর। নিজে ফাঁকিবাজি করার জন্য এখন তোমাকে ঢাল বানাচ্ছে। আর্যর এই তীব্র কটাক্ষ আর কামচোর অপবাদে তাজিনের পৌরুষে বেশ বড়সড় এক করাঘাত করলো। হৃদকে নিজের সুদৃঢ় কোলে আরো কিছুটা জাপটে ধরে আর্যর দিকে চেয়ে কপট গাম্ভীর্য নিয়ে বলল, কি আমি কামচোর? বিবিজান, আপনি কিন্তু আমার সৎ নিয়তের ওপর ঘোরতর অন্যায় অপবাদ দিচ্ছেন। আমি তো কেবল আমার ছেলের আরামের কথা চিন্তা করে প্রস্তাব দিয়েছিলাম। তাছাড়া আমার বনলতাকে একলা ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস এই কারহান তাজিনের নেই। বাগানের ওপার থেকে অ্যালেক্স তাদের এই পারিবারিক বৈঠক অবলোকন করে বেশ জোরে টিটকারি মেরে উঠল। কি কিটি, ছেলের কাছে তো ভালোই ডাবলিং খাচ্ছিস। মুখ সামলাতে গিয়ে এখন দেখি নিজের জালে নিজে ফেসে গেলি। আর্যকে একা ছাড়ার কথা ভাবতেও তো তোর রাতে ঘুম হবে না, এখন আবার সাধু সাচ্ছিস। অ্যালেক্সের এই ফোড়ন কাটা ইরিনা, তটিনী, জিমিন আর কায়ও দূর থেকে হো হো করে হেসে উঠল। বাগানের শান্ত পরিবেশ নিমিষে এক অদ্ভুত মায়াবী কোলাহলে মুখরিত হয়ে উঠল। তাজিন অ্যালেক্সের দিকে তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, শয়তানের দল, নিজেরা তো বউয়ের কাছে মার খাচ্ছে, এখন আমার পেছনে লেগেছে। তাজিন ছেলের মাথায় হাত দিয়ে চিন্তিত সুরে বলল, তুমি আমাকে মিস করবে 1 ঘন্টায় বাবা? আমি জানি। না, আমি করব না। মামা বলেছে আমাকে অনেক মজার জিনিস দিবে। আহ, শায়রের বাচ্চাকে আমি ছাড়বো না। সাংহাইয়ের যান্ত্রিক কোলাহল আর মেঘেদের সীমানা ছাড়িয়ে বোয়িং এর বিশালাকার ডানা যখন ঢাকার মাটি স্পর্শ করলো, তখন ঘড়ির কাঁটা ছুঁয়েছে বিকাল 3:30। উত্তপ্ত দুপুরের তেজ তখন অনেকটাই ম্লান। আকাশের এক কোণে নরম রোদের চাদর বিছিয়ে দিয়ে অপরাহ্নের শান্ত আভা ছড়িয়ে পড়ছে চারিপাশে। বিমানবন্দরের বহির্গমন পথের বিশাল চত্বরে দাঁড়িয়ে আছে একদল ক্লান্ত অথচ উৎফুল্ল অভিযাত্রী। দীর্ঘ আকাশপথের ক্লান্তি ম্লান হয়ে গেছে মাতৃভূমির পরিচিত মাটির ঘ্রাণে। তবে আনন্দ কোলাহলের মাঝে অনুপস্থিত শুধু দুটি অবয়ব, কারহান তাজিন আর অ্যালেক্স জ্যাড। সাংহাইয়ের জরুরি ব্যবসায়িক কার্যভার সম্পন্ন করে তবেই তারা পরবর্তী ফ্লাইটে পাড়ি জমাবে বাংলার উদ্দেশ্যে। আর্য তার শুভ্র সিল্কের ওনাটি মাথায় টেনে দিয়ে মৃদু বাতাসে উঠতে থাকা অবাধ্য কেশরাশি সামলে নিল। তার পাশে দাঁড়িয়ে হৃদ উৎসুক নয়নে চারিদিকে চাইছে। তার লালচে কপলে দীর্ঘ ভ্রমণের মৃদু ক্লান্তি থাকলেও নয়ন যুগলে খেলা করছে এক আকাশ কৌতূহল। গর্ভকালীন ক্লান্তিতে আর্যর অবয়ব কিছুটা ম্লান দেখালেও তার মাতৃসুলভ মাধুর্য আজ আরো শতগুণ দীপ্তিময়। আর্য, তোরা চলে এসেছিস? হঠাৎ নারী সুলভ ভরাট কণ্ঠে আর্য চকিতে পিছনে ফিরল। রেহেনা জুনায়েদ এবং এরহাম জুনায়েদ দণ্ডায়মান সম্মুখে। জন্মদাত্রী আর জন্মদাতাকে দেখে আর্য খুশি হওয়ার বদলে বিরক্ত হলো ভীষণ। তবু বাহিরে প্রকাশ করল না। শান্ত কণ্ঠে জানতে চাইল, ভাইয়া কোথায়? রেহেনা বেগম তৎক্ষণাৎ জবাব দিলেন, নতুন বাড়িতে উঠেছে, একটু কাজ, বুঝিসই তো। ফারার এই অবস্থায় একাই কাজ করছে সব। তুই নাকি বিরিয়ানি খেতে চেয়েছিস, ওইটা বানাচ্ছে, আমরা ওর বাসায় গেছিলাম। ভাবলাম তোদের আনার কাজটা আমরাই করি। এরহাম জুনায়েদ হৃদের দিকে চেয়ে বলল, নানু ভাই কেমন আছো? ছোট্ট প্রাণটা এখন জানে এই দুটো তার নানি নানা, কিন্তু এখন এই মানুষ দুটোর সঙ্গে সহজে উঠতে পারেনি। হৃদ জিমিনের কোল ঘেঁষে দাঁড়িয়ে রইল। এরহাম জুনায়েদের প্রসারিত 2 বাহু আর স্নেহার্দ্র চাহনি তাকে আকর্ষণ করলো। পিতৃস্নেহের যে সুর সে তাজিনের সুদৃঢ় বক্ষ পঞ্জরে খুঁজে পায়, তার তুলনায় জগতে বিরল। আর্য সবার দিকে তাকিয়ে বলল, তাহলে যাওয়া যাক। সবাই সসম্মতি প্রকাশ করে গাড়ির দিকে অগ্রসর হলো। তটিনী ইরিনার কাইকে অন্য গাড়িতে যেতে দেখে রেহেনা বেগম আর্যর দিকে চেয়ে জানতে চাইলেন, ওরা যাবে না? না, ওরা পরে আসবে। এখানে একটা ফ্রি ফায়ার গেমিং টুর্নামেন্ট হচ্ছে, ওখানে ইরিনা চিফ গেস্ট আর তটিনী হোস্ট হয়ে যাচ্ছে। ওদের একা যেতে তো দেওয়া যাবে না, তাই কাই ওদের সাথেই যাবে। আমি আর মিরিন এখন বাসায় যাব, আমাদের সাথে জিমিন যাবে। আপনারা একই গাড়িতে যাবেন নাকি অন্য গাড়িতে? এভাবে কথা বলছিস কেন মা?
আমি বলেছি আমার সময় প্রয়োজন আগের মতো হতে। আমাদেরকে এখনো মাফ করিসনি? না, করেছি। আপনারাও পরিস্থিতি শিখাচ্ছিলেন। হ্যাঁ, হয়তো সেদিন নেজির ভাই আমাকে ফাঁসিয়েছিল, কিন্তু তার মানে এটা বদলে যাবে না আমি পাপ করেছিলাম। আমি বিয়ের আগে মহাপাপ করেছি। এটা যে কোনো বাবা মা রাগ করতো, আপনারা বললে না। আমার মেয়ে এমন করলে হয়তো রাগ করতাম, মারতাম। ওই সত্যিটা বদলাবে না কখনো। আমি এটাও জানি আপনাকে বড় মা ভুলভাল বুঝিয়েছিল। আমার ওই বিষয়ে কোনো অভিযোগ নেই আপনাদের ওপর। একদিন কষ্ট দিয়েছেন, তার ক্ষত 5 বছর বইছি, কিন্তু আপনারা আমাকে 18 বছর ভালোবেসে আদর দিয়ে বড় করেছেন, তাই আপনাদের দোষী মানার কারণ নেই। কিন্তু আমাকে আগের মতো হতে সময় প্রয়োজন। রেহানা বেগম আর কথা বাড়ালেন না, চুপচাপ গাড়িতে উঠে বসলেন। একে সবাই নিজ নিজ গন্তব্যের দিকে ধাবিত হলো। বিকেলের ম্লান আলোয় ঢাকার পিচ ঢালা রাজপথের বুকে ধীরলয়ে ছুটে চলেছে দুটি বিএমডব্লিউ। একটিতে তটিনী ইরিনার কাইকে নিয়ে ধাবিত হচ্ছে শহরের এক নামী সম্মেলন কেন্দ্রের অভিমুখে, যেখানে কৃত্রিম আলোক রশ্মি আর যান্ত্রিক কোলাহলে মেতে উঠবে একদল গেমিং অনুরাগী। আর অন্যটিতে আর্য, মিরিন, জিমিন ও রিতকে নিয়ে যাত্রা করেছে সায়রের নিউ ফ্ল্যাটের উদ্দেশ্যে। সায়র ফারাকে নিয়ে আলাদা হয়ে গেছে কিছুদিন পূর্বে। আর্য জানালার কাছে কপাল ঠেকিয়ে বাইরের কর্মব্যস্ত নগরের দিকে চেয়ে রইল। অতীতের সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনগুলো স্মৃতি আজ আর তার তপ্ত হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় না বটে, তবে সেখানে এক অদ্ভুত উদাসীনতার চাদর বিছিয়ে দেয়। অতীত ও বর্তমানের এই টানাপোড়েনের মাঝে গাড়ির নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আর্যর ফোনটি তীব্র কম্পনে ঝাঁপিয়ে উঠল যেন। পর্দার ওপর ভেসে উঠল তাজিনের অতি চেনা নম্বরটি। আর্য ওষ্ঠা ধরে আলতো হাসি রেখা ফুটিয়ে কলটি রিসিভ করতেই বুঝতে পারল গ্রুপ কল করেছে তার ভাই আর স্বামী। তিনজনের প্রতিবিম্ব দৃশ্যমান হলো ফোনের স্ক্রিনে। স্ক্রিনের এক কোণে তাজিন, অন্য কোণে সায়র, যার পরনে রান্নাঘরের অ্যাপ্রন এবং হাত দুটি মশলাপাতি মাখানো। লাইনটি পুরোপুরি সচল হতেই তাজিনের তীব্র ঈর্ষাপরায়ণ ও গভীর ভালোবাসায় মাখা কণ্ঠস্বর যেন লাভার মতো আশ্রে পড়ল স্ক্রিনের ওপার থেকে। কি ব্যাপার মাই হৃদের মাম্মা? আমি বাংলাদেশ পৌঁছে গেলাম আর তোমরা গেছো সেই কখন? এখনো বাসায় পৌঁছাওনি কেন? চীনা পুরুষের আকুলতা আর সতর্কতা দেখে আর্যর অধর কোণে এক চিলতে প্রশান্তির রেশম ফুটে উঠল। আসলে ফারার বেবির জন্য শপিং করছিলাম। এই তো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভাইয়ার ফ্ল্যাটে পৌঁছে যাব। স্ক্রিনে সায়রের হাসি মুখের প্রতিবিম্বটি ভেসে উঠতেই জিমিনের কোল থেকে রিত নিজেকে একটু বাড়িয়ে দিল। বাবার গম্ভীর মুখে রুশমাকে পাত্তা না দিয়ে সে দুই হাত মেরে স্ক্রিনের দিকে চেয়ে অত্যন্ত আহ্লাদে সুরে বলে উঠল, মামা তুমি কি করছো এখন? অ্যাপ্রন পরা সায়র স্ক্রিনের দিকে চেয়ে তার ভাগ্নের উদ্দেশ্যে একগাল হেসে বলল, এই তো আমার প্রিন্স। তোমার মামা এখন তোমার আর তোমার মাম্মার জন্য একদম স্পেশাল কাশ্মীরি বিরিয়ানি বানাচ্ছে। জলদি চলে এসো তোমরা। সায়রের মুখে আমার প্রিন্স আর তোমার মাম্মার জন্য শব্দগুলো শোনা মাত্রই চীনা পুরুষের সুগৌর কপাল জুড়ে রাগের কয়েকটি সূক্ষ্ম রেখা ভেসে উঠল। তার নয়ন যুগলে যেন মুহূর্তেই কপট ক্রোধের স্ফুলিঙ্গ জ্বলে উঠল। ওই শালা হারামি, তুই সবসময় আমার বউ আর বাচ্চার চুরির ধান্দায় আছিস তাই না? আমি আসছি, এসে তোর দেখিস। সায়র চোখ মুখ কুঁচকে বন্ধুকে উপেক্ষা করলো। তা দেখে তাজিন দীর্ঘশ্বাস ফেলে হৃদের দিকে তাকালো। তার গম্ভীর কণ্ঠস্বর এক মুহূর্তেই পরম আদরে গলে গেল। সে নরম চোখে ছেলের দিকে চেয়ে বলল, বাডি, ড্যাডা তো তোমাদের পিছনে আসছে, তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? হৃদ তাজিনের স্নেহার্দ্র সুর শুনে ফোনের স্ক্রিনের একদম কাছে মুখ নিয়ে এলো। তার কৌতূহলী চোখ দুটি জলজল করে উঠল। আইসক্রিম ড্যাডা, আমার জন্য অনেক অনেক আইসক্রিম নিয়ে এসো। তাজিন ওষ্ঠা ধরে ছেলের জন্য এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটিয়ে কেবলই বলতে যাবে, আচ্ছা বাডি, ড্যাডা তোমার জন্য। ঠিক তখনই ফোনের ওপার থেকে ভেসে এলো এক প্রলয়ঙ্কারী শব্দ। ধরাম। লোহার সাথে লোহার তীব্র সংঘর্ষের এক বিকট কান ফাটানো আওয়াজ ফোনের স্পিকার কাঁপিয়ে আছড়ে পড়ল। কাঁচ ভাঙা ঝনঝনানি আর চাকার তীব্র ঘর্ষণের তীক্ষ্ণ শব্দের সাথে সাথে শোনা গেল জিমিনের আতঙ্কিত আর্তনাদ, দিল সাইড হ। মুহূর্তের জন্য হৃদের ভয়ার্ত কান্নার ক্ষীণ একটু আওয়াজ কানে আসে। তীব্র এক স্থিরতায় স্তব্ধ হয়ে গেল সবকিছু। ফোনের স্ক্রিনটা কেঁপে উঠে এক লোহময় কালো হয়ে গেল। সংযোগ বিচ্ছিন্ন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড।
পুরো বিশ্ব যেন থমকে দাঁড়িয়ে গেল। স্ক্রিনের ওপারে থাকা দুই পুরুষের বুক চিরে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস স্তব্ধ হয়ে রইল। চীনা পুরুষ প্রসারিত হাসি রেখা মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। কম্পমান কণ্ঠে সায়রের দিকে চেয়ে বলল, ওদের কল কেটে গেল না ইয়ার, তোর বোন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।